সবাইকে স্কুল অফ ইঞ্জিনিয়ারিং বিডির ডাইজেস্ট কোর্স ফর মিশন পিজিসিবির ক্লাস নাম্বার 7 অর্থাৎ আরএলসি সিরিজ প্যারালাল এর ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা শিখব হচ্ছে আরএলসি সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিট এর কিছু বেসিক এবং কিছু ম্যাথ রিলেটেড জিনিস আর কি। তো এইখানে আমরা প্রথমে যে জিনিসটি দেখতে পাচ্ছি একটা পিওর রেজিস্টিভ। বাস্তবে আসলে পিওর রেজিস্টিভ নামে কোনো কিছু নেই, এটা একটা কল্পনা প্রসূত জিনিস। ম্যাক্সিমাম যে জিনিসটা হচ্ছে যে বাধা প্রদান করবে না, সরি, মানে সবচেয়ে বেশি বাধা প্রদান করতে পারে, যদি আমি এটাকে 10 ওহম বলি, এক্সাক্ট 10 ওহম, যদি 20 বলি তাহলে 20 ওহম। তার মধ্যে কোনো ইন্ডাকটিভ এলিমেন্টস থাকবে না, কোনো ক্যাপাসিটিভ এলিমেন্টস থাকবে না, শুধুমাত্র রেজিস্টিভ এলিমেন্টস দিয়ে গঠিত রেজিস্ট্যান্সটাই হচ্ছে পিওর রেজিস্টিভ। মানে রেজিস্টর ও শুধু রেজিস্টরের মতোই কাজ করবে, তার মধ্যে ইন্ডাক্টর কিংবা ক্যাপাসিটরের কোনো বৈশিষ্ট্য থাকবে না। তো বাস্তবে এই ধরনের রেজিস্টর তৈরি করা অনেক কষ্টকর, প্রায় অসম্ভব। কিন্তু আপনাকে এটা অঙ্কের সাথে ধরে নিতে হবে যে এরকম পিওর রেজিস্টিভ আছে। তো যদি কোনো একটা পিওর রেজিস্টরকে আমরা যদি ফেজ এবং নিউট্রাল, মানে এসি সার্কিটের মধ্যে যদি এইভাবে করে এসি সাইনোসয়েডাল ওয়েভ যদি প্রয়োগ করি, সেই ক্ষেত্রে এই রেজিস্টরের ভিতর দিয়ে ভোল্টেজ এবং কারেন্ট কিভাবে গমন করবে, অর্থাৎ এটা যদি ভোল্টেজের ওয়েভ হয় তাহলে কারেন্টটা কিভাবে গমন করবে, কি একই সাথেই থাকবে, নাকি সাইড চেঞ্জ করবে, নাকি তার ডিগ্রি চেঞ্জ করবে, কি হবে, এই বিষয়গুলোই আমরা আজকে আলোচনা করব। তো পিওর রেজিস্টিভের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভোল্টেজ এবং কারেন্ট ইন ফেজে থাকে। এখন ইন ফেজ, আউট অফ ফেজ, এটার মানে কি? আমরা এর আগে এই ধরনের ওয়েভ ডায়াগ্রাম গুলো দেখে আসছি। তো এখানে আপনারা খেয়াল করেন, সাইনোসয়েডাল ওয়েভ যেহেতু, এই ভোল্টেজটা এইভাবে করে যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে ভোল্টেজের ওয়েভ। একটা মিনিট লাইনে থাকেন, আমার একটা ফোন কল আসছে। এই মোবাইল একটার পর একটা কল আসবে, বিরক্তকর। তো যেটি বলতে চাচ্ছি, এটা হচ্ছে একটা ভোল্টেজের ওয়েভ। তো এই ভোল্টেজের এই যে উঁচু, এটা এতটুকু উঁচু হবে নাকি এই পরিমাণ উঁচু হবে, এই উঁচুটা কিসের উপর নির্ভর করে? উঁচুটা নির্ভর করে হচ্ছে ভোল্টেজের মানের উপর। এটা কত ভোল্ট? মনে করেন 220 ভোল্ট, হ্যাঁ? তাহলে 220 ভোল্ট হলে ভোল্টেজের মান যত হবে এই জিনিসটা তত উঁচু হবে।
তাহলে আমরা যদি দেখি এখানে কারেন্টের যে ওয়েভটা, তো কারেন্টের ওয়েভটা একটু নিচু দেখেন, একটু নিচু। কেন নিচু? কারণ সাধারণত আমরা ধরে নিই যে 220 ভোল্ট ঠিক আছে, এই একটা লোডে আর কত যাবে, 10 এম্পিয়ার যাবে, 20 এম্পিয়ার যাবে, 30 যাবে। কিন্তু 220-এর মতো তো আর অত বেশি তো যাবে না, যেতেও পারে। কিন্তু আমরা জাস্ট ওয়েভটা আঁকার জন্য, দুইজনকে আলাদা দেখানোর স্বার্থে এই কারেন্টের ওয়েভটাকে আমরা কি ধরে নিব, কারেন্টের ওয়েভটাকে আমরা ইন ফেজে তার থেকে নিচু ধরে নিব। মানে এটা একটু উঁচু, এটা একটু নিচু। ধরেন কারেন্টের এই মানটা আমরা যদি দেখি, মনে করেন 50 এম্পিয়ার, তো এই জন্যই সাধারণত ভোল্টেজ থেকে এটাকে নিচুতে দেখানো হয়েছে, আর অন্য কিছু না। তো এখন আমরা যদি এখানে একটা জিনিস খেয়াল করি, কারেন্টের যেখান থেকে শুরু ওয়েভটা, ভোল্টেজের ওয়েভটাও সেম জায়গা থেকে শুরু। ভোল্টেজের ওয়েভটা যেখানে জিরো হচ্ছে, কারেন্টের ওয়েভটাও সেখানে জিরো হচ্ছে। এই যে অবস্থা, এই অবস্থাটাকেই বলা হচ্ছে ইনফেজ। মানে তারা একই সময়ে একই দিকে গমন করছে। যদি আমরা এটাকে এইভাবে আঁকতাম, এইটা হচ্ছে ভোল্টেজের ওয়েভ, মনে করেন এটা হচ্ছে কারেন্টের ওয়েভ। তার মানে ভোল্টেজ শুরু হয়েছে, তখনও কিন্তু কারেন্ট শুরু হয়নি। তাহলে ভোল্টেজ শুরু হয়েছে, শুরু হয়ে একটা নির্দিষ্ট ডিগ্রি পর্যন্ত যাওয়ার পরে কারেন্ট শুরু হয়েছে। তাহলে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে একটা ডিগ্রি ডিফারেন্স আছে। এটাকে বলবো আমরা আউট অফ ফেজ। এটা হচ্ছে ইন ফেজ, এটা হচ্ছে আউট অফ ফেজ। মানে সহজ কথায়, ভোল্টেজ এবং কারেন্ট যদি একই সময়ে শুরু না হয়, একটা আরেকটার থেকে যদি কোনো একটা ইলেকট্রিক্যাল ডিগ্রি যদি ডিফারেন্স থাকে, সেটা 1 ডিগ্রি হোক, 2 ডিগ্রি হোক, যদি ইলেকট্রিক্যাল ডিফারেন্স থাকে, সেটা পরে শুরু হোক কিংবা আগে শুরু হোক, তখনই আমরা এটাকে বলবো আউট অফ ফেজ। তাহলে ইন ফেজ আর আউট অফ ফেজ কি জিনিস আমরা বুঝলাম। ইন ফেজের ক্ষেত্রে যেহেতু ভোল্টেজ যেদিকে যাচ্ছে, কারেন্টও সেম দিকে যাচ্ছে, সেম টাইমে, কোনো ধরনের ডিগ্রি ডিফারেন্স নাই, এই জন্য ভোল্টেজ এবং কারেন্টের ডিরেকশন হবে ভেক্টরের ক্ষেত্রে একই দিকে। আর এই ধরনের আউট অফ ফেজে সাধারণত ওই যে আমরা তো জানি যে টাইমিং ডায়াগ্রাম, ওয়েভ ডায়াগ্রাম থেকে আমরা তো জানি, এই ভোল্টেজটা যদি জিরো থেকে শুরু হয়, তাহলে তাকে আমরা এই এক্স এক্সিসের এই বরাবর ভোল্টেজটাকে লিখবো। এখন কারেন্টটা পরে শুরু হয়েছে, কি বলেছি, একটা নির্দিষ্ট সময়ের পরে শুরু হয়েছে। তাহলে পরে শুরু হলে এখানে আমরা, তো আমরা দেখেছি যে এইখানে দিতে হয়, এখানে দিতে হয়, কোনটার ক্ষেত্রে পরে, কোনটার ক্ষেত্রে আগে, এই জিনিসগুলো তো আমরা অলরেডি পড়ে ফেলেছি। তো এইভাবে কত ডিগ্রি পরে শুরু হয়েছে, ঠিক তত ডিগ্রি পরে আমরা এখানে লিখে দিব। তো আশা রাখি আপনার পূর্বের যে ক্লাসগুলো, এই ডিগ্রি ডিফারেন্স গুলো কিভাবে আমরা এই সেট করি, এগুলো যদি দেখেন, তাহলে এই ধরনের আউট অফ ফেজের ভেক্টর ডায়াগ্রামও আপনারা চাইলে আঁকতে পারবেন। তো আমি এই টপিকসটা এখানে স্কিপ করার কারণ হচ্ছে, মানে খুব বেশি দীর্ঘায়িত করছি না, কারণ হচ্ছে আমার সাবজেক্ট হচ্ছে এই ফেজ ডিফারেন্স পড়ানো না। এর আগেও আমি পড়িয়ে ফেলেছি, সেই জন্য আপনারা অলরেডি সেটা সবাই জানেন। তো এইখানে আমরা লিখে দিয়েছি যে যেহেতু এটা ইন ফেজে থাকবে, মানে একই দিকে থাকবে, সেই ক্ষেত্রে থিটা, মানে থিটা মানে কি, ভোল্টেজ এবং কারেন্টের কোণ, কোনো কোণ আছে, যেহেতু এটা একই লাইনে, তাহলে তাদের মধ্যে কৌণিক ব্যবধান হচ্ছে 0 ডিগ্রি, কোনো ধরনের ব্যবধান নাই। তো 0 ডিগ্রি যদি হয়, তার মানে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোনো কোণ এখানে নাই, কোণের মান হচ্ছে 0 ডিগ্রি। তাহলে আমরা পাওয়ার ফ্যাক্টর কাকে বলবো? আমরা পাওয়ার ফ্যাক্টর বলবো কস এই থিটাটাকে। এখন থিটাটাকে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণ, যদি কোনো ধরনের আউট অফ ফেজ থাকে, এই যে কিছুক্ষণ আগে যেটা বললাম, যে এই ধরনের যদি এই ভোল্টেজ শুরু হয়েছে এখানে, কারেন্ট শুরু হয়েছে তার একটু পরে, যদি এই যে ডিগ্রি ডিফারেন্স, মনে করেন 30 ডিগ্রি পরে গিয়ে শুরু হয়েছে, তাহলে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে 30 ডিগ্রি ডিফারেন্স আছে। যে যত ডিগ্রি ডিফারেন্স থাকবে সেটাই হচ্ছে এই থিটার মানটা। এখন যেহেতু এটা ইন ফেজে, ভোল্টেজ এবং কারেন্টের কোনো ধরনের ডিগ্রি ডিফারেন্স নাই, তাহলে তার থিটার মান কত হবে, 0 ডিগ্রি হবে, তাই না? আর পাওয়ার ফ্যাক্টরের মান কত হবে, পাওয়ার ফ্যাক্টর তখন হবে কস 0 ডিগ্রি, তার মানে হচ্ছে 1। এই জন্যই পাওয়ার ফ্যাক্টরকে ইউনিটি বলবো, 1 মানে হচ্ছে ইউনিটি। তাহলে পিওর রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টরের মান হবে ইউনিটি, অর্থাৎ 1।
আর ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কোনো ধরনের কৌণিক ব্যবধান থাকবে না। এটা আমরা টাইমিং ডায়াগ্রাম বা ওয়েভ ডায়াগ্রাম এবং হচ্ছে ভেক্টর ডায়াগ্রাম থেকে দেখতে পাচ্ছি। এটা কিসের ক্ষেত্রে বললাম? পিওর রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে। এখন আসেন, এটা যদি পিওর ইন্ডাকটিভ সার্কিট হয়, যে এই ধরনের পিওর ইন্ডাকটিভ সার্কিট যদি হয়, শুধু একটা ইন্ডাক্টর থাকবে, ওই ইন্ডাক্টরের কোনো ধরনের রেজিস্টিভ কম্পোনেন্ট থাকবে না, অর্থাৎ রেজিস্টরের কোনো মান থাকবে না, মানে তার ভিতরে যদি রেজিস্টিভ জাতীয় কোনো এলিমেন্ট, ক্যাপাসিটিভ জাতীয় কোনো এলিমেন্ট যদি থাকে, সেটা থাকবে না। এই ধরনের পিওর একটা ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্টের ভেক্টর ডায়াগ্রাম এবং ওয়েভ ডায়াগ্রাম এখানে দেখানো হয়েছে। আপনারা প্রথমে ওয়েভ ডায়াগ্রামটা দেখি, যে ভোল্টেজ কি হবে যদি 0 ডিগ্রি থেকে শুরু হয়, কারেন্ট তার 90 ডিগ্রি পরে গিয়ে শুরু হবে। কত ডিগ্রি পরে গিয়ে শুরু হবে? 90 ডিগ্রি। তো এই জন্য পিওর ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তো এটাকে যদি আমরা এরকম ভেক্টর ডায়াগ্রামে কনভার্ট করি, আমরা ভোল্টেজকে যদি এই অ্যাক্সিসে রেখে দিই, কারেন্টকে কোথায় নিতে হবে? 90 ডিগ্রি পরে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা 90 ডিগ্রি পরে নিলাম। তাহলে কত ডিগ্রি হলো? এই হলো 90 ডিগ্রিতে কারেন্টটা এদিকে লিখলাম। তো এখন এই যে 90 ডিগ্রি ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণ, এই কোণকে আমরা বলতেছি থিটা। এটা যে কথা, এইখানে 90 ডিগ্রি, এই যে দেখেন এই বি ম্যাক্সিমাম, এটা কত? 90 ডিগ্রি না? এটাও একই কথা, মানে 0 থেকে 90, 90 পরে শুরু হয়েছে। তো এই জন্য এই থিটাটাকে আমরা লিখলাম 90 ডিগ্রি। তো পাওয়ার ফ্যাক্টর কি লিখবো? কস থিটা ইজ ইকুয়াল টু কস 90 ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স। আচ্ছা, এখন এটা হচ্ছে ইন্ডাক্টর। ইন্ডাক্টরের একটা মান থাকে। ইন্ডাক্টরের মানকে কিসে প্রকাশ করা হয়? হেনরিতে। ঠিক আছে, ইন্ডাক্টরের মানকে হেনরিতে। যেমন কোন একটা ইন্ডাক্টরের মান 5 হেনরি বা 10 হেনরি। এখন হেনরি, এখান থেকে এটাকে ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্সে কনভার্ট করতে হয়। আমাদের অঙ্ক করার সময় এই হেনরি মান যেমন জরুরি, হেনরি থেকে এক্সেল মানটা তেমন জরুরি। অর্থাৎ আমাদেরকে এই এক্সেল মানটাকে জানতে হবে। রেজিস্টরের বাধাকে বলবো, রেজিস্টরের বাধাটা কি? রেজিস্টর হচ্ছে একটা কি? বাধা প্রদানকারী একটা জিনিস। তাহলে রেজিস্টরের বাধার এককটা হচ্ছে ওহমস। ইন্ডাক্টরের এককটা কি? হেনরি। তাহলে ইন্ডাক্টর এও তো একটা বাধা প্রদানকারী জিনিস, কিন্তু বাধা দিচ্ছে, তাহলে বাধার একক তো হেনরি হওয়ার কথা না। তাহলে ইন্ডাক্টরের মান এক জিনিস, ইন্ডাক্টরের বাধা আরেক জিনিস। তাহলে ইন্ডাক্টরের মান হচ্ছে হেনরিতে লিখে, ইন্ডাক্টরের বাধা ওহমসে লিখে। সকল প্রকার বাধাকে কিসে লিখবো? ওহমসে লিখবো। এই জন্য এটার বাধার মানটা কত, সেই মানটাকে বের করব এইভাবে। এক্সেল, মানে ইন্ডাক্টরের বাধার নাম হচ্ছে এক্সেল, সমান সমান 2 পাই এফএল। 2 পাই এফএল, এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, এখন আসেন পিওর ক্যাপাসিটিভ সার্কিট যদি হয়, তাহলে পিওর ক্যাপাসিটিভ সার্কিটে পুরো ইন্ডাকটিভ এর মতো একটু উল্টা আছে। এই জিনিসটা আমরা একটু দেখে নিলাম, যে পিওর ক্যাপাসিটিভের ক্ষেত্রে ভোল্টেজ 0 ডিগ্রি থেকে যদি শুরু হয়, কারেন্ট তার 90 ডিগ্রি আগে থেকেই শুরু হবে। এই যে এইখান থেকে 90 ডিগ্রি আগে থেকেই শুরু হবে কারেন্ট। ঠিক আছে, তাহলে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এবং এই ইয়ার ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি। এখন আসেন, এখানে থিটা সমান কত? ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণ সমান 90, এই জন্য 90 ডিগ্রি। তাহলে পাওয়ার ফ্যাক্টর কত হবে? কস ইন্টু এই থিটার মান 90 ডিগ্রি বসালে 0। তাহলে ইন্ডাকটিভ সার্কিট হোক, ক্যাপাসিটিভ সার্কিট হোক, ক্যাপাসিটরের মান যেহেতু এই ক্যাপাসিটরের কারণে যে ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্সটা, এটা যেহেতু পিওর ক্যাপাসিটর, সেই জন্য এটার মধ্যবর্তী কোণ 90। আর ইন্ডাকটিভের ক্ষেত্রেও মধ্যবর্তী কোণ 90। তো মধ্যবর্তী কোণ 90 হলেই কস 90 মানে হচ্ছে 0। তাহলে পিওর ইন্ডাকটিভের ক্ষেত্রে, পিওর ক্যাপাসিটিভের ক্ষেত্রে, উভয়ের ক্ষেত্রেই পাওয়ার ফ্যাক্টরের মান হচ্ছে 0। আর ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স সেম ভাবে, ক্যাপাসিটরের মান ফ্যারাড, মাইক্রোফ্যারাড, পিকোফ্যারাড। এখন ফ্যারাড আর বাধা, দুইটা তো দুই জিনিস। ক্যাপাসিটরের মান ফ্যারাড হতে পারে, কিন্তু এই ক্যাপাসিটর এই রাস্তায় কি পরিমাণ বাধা দিচ্ছে, সেই বাধাটাকে আমার জানা জরুরি। সেই বাধাটাকে আমার হিসাব নিকাশ করতে হয়। সে বাধাকে কি বলে? ক্যাপাসিটরের বাধাকে বলে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স এক্সি।
তাহলে এই ক্যাপাসিটরের মানটা এক জিনিস, ক্যাপাসিটরের বাধাটা আরেক জিনিস। তাহলে ক্যাপাসিটরের মানের থেকে বা মানকে ব্যবহার করে কিভাবে তার বাধার পরিমাণটা নির্ণয় করে, এটাই হচ্ছে তার সূত্র। এক্সি ইজ ইকুয়াল টু 1/2 পাই এফসি। ঠিক আছে, এক্সি ইজ ইকুয়াল টু 1/2 পাই এফসি। তো এইভাবে আমরা কি করব, যে এই তিনটা জিনিস মনে রাখবো। তো এখানে একটা সুন্দর সূত্র আছে, একটা সিভিল সূত্র, আপনারা সবাই জানেন। হ্যাঁ, তো এই সিভিল সূত্রটা যদি মনে থাকে, যে আপনাদের হয়তো সবকিছু মনে থাকবে। সিভিলটা মানে হচ্ছে ক্যাপাসিটে ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্ট আগে ভোল্টেজ পরে। এই যে দেখেন, এই ওয়েভ ডায়াগ্রামে খেয়াল করবেন, এই যে কারেন্টটা আগে, ভোল্টেজটা হচ্ছে পরে। আর ইন্ডাকটিভের ক্ষেত্রে দেখেন, কারেন্ট আগে ভোল্টেজ পরে। আর এদিকে সি হচ্ছে যে ক্যাপাসিটিভ, আর এল হচ্ছে ইন্ডাকটিভ। ইন্ডাকটিভের ক্ষেত্রে কি হবে, ইন্ডাক্টরের ক্ষেত্রে হলে ভোল্টেজ আগে, কারেন্ট পরে। আপনারা চিন্তা করবেন দুই ভাবে, একটা হচ্ছে ক্যাপাসিটিভ হলে এই দুইজন কেমন, ইন্ডাকটিভ হলে এই দুইজন কেমন। ঠিক আছে, এইভাবে চিন্তা করবেন। ক্যাপাসিটিভ হলে ভোল্টেজ আগে, কারেন্ট পরে। ইন্ডাকটিভ হলে ভোল্টেজ আগে, কারেন্ট পরে। ইন্ডাকটিভের ক্ষেত্রে আপনারা দেখেছেন ভোল্টেজ আগে, কারেন্ট পরে। তো এই হচ্ছে যে সিভিল সূত্র দিয়ে অনেক সময় এই জিনিসটি মনে রাখা যায় আর কি। তো এইখানে আমরা একটা আরএল সার্কিটের অঙ্ক করব। ফর দ্য আরএল সার্কিট শোন ইন ফিগার, ফাইন্ড দ্য টোটাল কারেন্ট পাওয়ার অ্যাবজর্ব বাই রেজিস্টর অ্যান্ড পাওয়ার ফ্যাক্টর। এইখানে দুটো ইন্ডাক্টরকে সিরিজে লাগানো হয়েছে, একটা রেজিস্টর আছে। তাহলে এখানে কোনো ধরনের ক্যাপাসিটর নাই, সে কারণে রেজিস্টর এবং ইন্ডাক্টর দিয়ে সার্কিটটা তৈরি বলে তার নাম হচ্ছে আর এবং এল সার্কিট। তো দুটো এল আছে। এখন এল দিয়ে তো আমার কোনো কাজ নাই। এল থেকে এই ইন্ডাক্টরের বাধাটা কত, তার নাম হচ্ছে এক্সএল 1, যেহেতু 1 নম্বর ইন্ডাক্টর, এটা 2 নম্বর ইন্ডাক্টর, এই জন্য এক্সএল 2। তাহলে তার বাধার মানটাকে বলতেছি এক্সএল। এই বাধাগুলো কত সেটা নির্ণয় করে ফেলবো আমরা। এই যে এক্সএল 1 সমান সমান এত, এক্সএল 2 সমান সমান এত। কিভাবে করা হয়েছে, আমরা তো কিছুক্ষণ আগে দেখেছি এক্সএল ইজ ইকুয়াল টু 2 পাই এফ এল। যেহেতু L1 মানে হচ্ছে 1 নম্বর ইন্ডাক্টরের মানটা। এখন খেয়াল করে দেখেন, ইন্ডাক্টরের মানটা মিলি হেনরিতে দেয়া আছে। কিসে দেয়া, মিলি হেনরি। কিন্তু আমার এখানে মান বসাতে হবে হেনরিতে। তো মিলি হেনরি কত, 10 মিলি হেনরি। এই জন্য 10 × 10⁻³ দেওয়া হয়েছে, মানে মিলিটাকে হেনরি আকারে লিখা হয়েছে। আর টু হচ্ছে যে এই 2, পাই হচ্ছে এই পাই, এফ ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি এই মানে যদি কোনো ফ্রিকোয়েন্সি দেয়া নাও থাকে তাও 50 ধরবো। আর যদি দেয়া থাকে, যেমন এখানে দেয়া আছে 50 হার্টস, যদি এখানে 60 হার্টস দেয়া থাকতো তাহলে ফ্রিকোয়েন্সি এফ এর মানটা আমরা 60 ধরতাম। যা দেয়া থাকবে তাই ধরবো, যদি কোনো কিছু দেয়া না থাকে তাহলে 50 ধরবো। এই হচ্ছে যে বিষয়। পাইয়ের মান তো আপনারা সবাই জানেন 3.1416। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেটরে গুণ করি তাহলে এক্সেল এর মানটা বের হয়ে আসবে। সেম ভাবে এক্সএল 2 এর ক্ষেত্রেও এই মানটাও বের হয়ে আসবে। এখন দুটো এক্সএল 1 এক্সএল 2 আপনার জানা হয়ে গেছে। এখন দেখেন, এটার বাধা কত জানেন, এটার বাধা কত জানেন, এটার বাধা কত জানেন। এগুলো কি একটা সিরিজ সার্কিট, তাই না? এই জন্যই এটাকে বলবো আমরা আর এবং এল এর সিরিজ সার্কিট, আর এল সিরিজ সার্কিট। তো আর এল সিরিজ সার্কিটের টোটাল বাধা বের করার সূত্র কি? এসি সার্কিটের টোটাল বাধাকে বলা হয় ইম্পিডেন্স। আমরা কি বলবো, ডিসি সার্কিটের টোটাল বাধাকে বলা হয় আর টোটাল। মানে আর টোটাল, সেখানে রেজিস্ট্যান্স ছাড়া আর কেউ নাই। কারণ ডিসি সার্কিটে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর কাজ করে না। এই জন্য ডিসি সার্কিটে শুধুমাত্র মোট বাধা সমান সমান আর টোটাল। কিন্তু এই এসি সার্কিটের ক্ষেত্রে আমরা এটাকে বলবো ইম্পিডেন্স বা জেট। ঠিক আছে, সরি। তাহলে এসি সার্কিটের বাধাকে আমরা কি বলছি, ইম্পিডেন্স বলছি। রেজিস্টর এবং ইন্ডাক্টর সম্পর্কিত ইম্পিডেন্স এর সূত্র কি, রেজিস্টরটা সরাসরি বসবে প্লাস জে এক্সএল, জেড ইজ ইকুয়াল টু আর প্লাস জে এক্সএল। মুখস্থ করার কিছু নাই।
দুইটা রেজিস্টরকে যোগ করে দিব। মানে এই হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স আর এই হচ্ছে রেজিস্ট্যান্স। আচ্ছা, দুইটা কি দুই জিনিস না? দুইটা তো একই জিনিস না? তো এই রেজিস্টর সে সরাসরি বসলো, এগুলো যদি রেজিস্টর হতো ওরাও সরাসরি বসতো, কিন্তু ওরা তো রেজিস্টর না, ওরা তো ভিন্ন জাতের এক জিনিস। তাদের বাধা বের করেছি, ঠিক আছে, কিন্তু তারা তো রেজিস্টর না, তারা ইন্ডাক্টর। তাদের বাধার নাম হচ্ছে অ্যাক্সেল। তো এই জন্য তারা যে রেজিস্টর না, তাদের সামনে কি বসাতে হবে? একটা জে বসাইতে হবে। এই জের নাম কি, কেন বসাই? জের মান হচ্ছে 90 ডিগ্রি, তাই না? জের মান হচ্ছে 90 ডিগ্রি, এটা কেন বসাচ্ছি আমরা? এটা সাধারণত আমরা রেক্টেঙ্গুলার ফর্মে লিখেছি। রেক্টেঙ্গুলার ফর্মে লিখেছি, সামনে আরো আহ, বিষয়গুলো আপনারা একটু ভালো বুঝতে পারবেন। আপনারা সবাই জানেন যে পোলার কি, রেক্টেঙ্গুলার কি। আমি এটা নিয়ে বিস্তারিত কথা বলতে চাচ্ছি না। তো এক্সেল এর মানের সামনে আমরা কি বসাবো? জে বসাবো। তবে মনে রাখতে হবে যে এটা যেহেতু সিরিজ সার্কিট, দুটোকে আমরা কি করব? যোগ করব। এই জন্য রেজিস্টরের সাথে এক্সেল এর মানটাকে যোগ করে দিব, এক্সেল এর মানের সামনে একটা জে বসাবো। তাই করেছি, দেখুন। জেড মানে টোটাল ইম্পিডেন্স সমান এই হচ্ছে রেজিস্টরের মান, জে এক্সেল। এখন এক্সেল তো একটা না, এক্সেল তো দুইটা। এই জন্য এক্সেল 1 এবং এক্সেল 2 কে ব্রেকেট করে টোটাল এক্সেল, এটা হচ্ছে টোটাল এক্সেল, সামনে হচ্ছে একটা জে, মানে জে এক্সেল। আর কিছু নেই। এটাকে যদি আপনি ক্যালকুলেটরে দেন, এটাকে দুইটাকে যোগ করে 150 জে অফ এই যোগফলটাকে যদি দেন, তখন এটাকে চাইলে আপনি পোলার ফর্মে কনভার্ট করলে এই ধরনের রেজাল্ট পাওয়া যাবে। তো এখন আপনি যে টোটাল বাধা, এসি সার্কিটের যে মোট বাধা, অর্থাৎ এই রাস্তায় চলতে গেলে সে টোটাল এই দুই মাথায় কি পরিমাণ বাধার সম্মুখীন হচ্ছে, সেটা মানটা কত জেনে গেলেন, সেটার নাম হচ্ছে জ্যাট। এখন টোটাল কারেন্ট এই রাস্তায়, আমি যদি বলি যে এই রাস্তায় টোটাল কত কারেন্ট যাচ্ছে, এই আইটা কত, তাহলে টোটাল কারেন্ট আই সমান সমান, ফর্মুলা হচ্ছে কি, আগে বলতাম বি বাই আর, এখন এসি সার্কিটের ক্ষেত্রে সেটাকে বলবো বি বাই জেড। এখন ভি, বি দেখেন তো, এখানে 200 ভোল্ট, সাথে কোনো ধরনের কোণ টোন দেওয়া আছে? কিছু যদি দেয়া না থাকে, তার অ্যাঙ্গেলের পরিমাণ ধরবো 0 ডিগ্রি। হ্যাঁ, 200 অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি, ডিভাইড বাই জ্যাট এর মান। জ্যাট এর মানটা কত পেলাম? এই যে এটা। তাহলে এটা বসিয়ে দিলাম। এটাকে যদি আমরা পোলারে রেখেই যদি ক্যালকুলেটরের কমপ্লেক্স ফর্ম ব্যবহার করে যদি ভাগ করি, তাহলে রেজাল্ট পাওয়া যাবে এটা। এখন আসেন পিআর। এখন রেজিস্টর কর্তৃক কি পরিমাণ পাওয়ার অপচয় হবে? যেহেতু এটা একটা সিরিজ সার্কিট, আমরা সবাই দেখতে পাচ্ছি যে এখান থেকে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটাই হচ্ছে যে কি, রেজিস্টরের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে, ইন্ডাক্টরের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে রেজিস্টরের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের পরিমাণ কত আপনি জানেন? সেই সুদা সেটা শুধু মডুলাস মানটা নিবেন। এই যে এই আই ব্র্যাকেট মানে এই দুই পাশে দুটো দাগ দেওয়ার অর্থ হচ্ছে অনলি মডুলাস ভ্যালু, মানে শুধু মান নিব আমরা। এই যে কারেন্ট যেটা বের হয়েছে, এই কারেন্টের শুধু 1.33 মানটা নিব, কোনটাকে নিব না। এটার অর্থ হচ্ছে এটা। তাহলে শুধু মানের মানটার স্কোয়ারের সাথে যদি রেজিস্টরকে গুণ করি, আই স্কোয়ার আর আর কি, তাহলে পাওয়ার অফ রেজিস্টর ইজ ইকুয়াল টু আই স্কোয়ার ইন্টু আর, যার মান হচ্ছে 266.53 ওয়াট। ঠিক আছে। এখন পাওয়ার ফ্যাক্টর কত? পাওয়ার ফ্যাক্টর খুব ভালো একটা জিনিস, এটা একটু বুঝতে হবে, মনে রাখতে হবে। এখানে যে কারেন্টের যে অ্যাঙ্গেলটা আসবে, কারেন্টের যে এই সরি এই ইম্পিডেন্সের যে অ্যাঙ্গেলটা আসবে, সেটার মানটা কত? 1.8 ডিগ্রি। তাহলে আমরা কস থিটা, এই থিটার জায়গায় এই অ্যাঙ্গেলটাকে বসিয়ে দিব 1.8। তাহলেই cos 1.8 দিলে যে মানটা পাওয়া যাবে সেটাই হচ্ছে পাওয়ার ফ্যাক্টরের মান। অর্থাৎ এটা হচ্ছে থিটার ভ্যালু আর কি। থিটার ভ্যালুটা যদি বসিয়ে দিই, তাহলে এই মানটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো। এখন আপনাদের মনে প্রশ্ন, যে এত ডিগ্রি থাকতে এখানে যেমন বিভিন্ন জায়গায় তো অনেক কিছু বের হয়েছে, এত কিছু থাকতে আমরা এই জ্যাট এর মানটাকে নিলাম কেন? তা মনে রাখতে হবে যে এটা সিমিলারিটিস হচ্ছে যে এটার সাথে, আমরা যদি এরকম যদি একটা আঁকি, এটাকে আমরা যদি বলি জ্যাট, ঠিক আছে, এটাকে যদি বলি পি, এটাকে যদি বলি আমরা এক্সেল, তাহলে এই পিটা অপচয় হয় হচ্ছে পিওর রেজিস্টিভের ক্ষেত্রে, মানে টোটাল পাওয়ার অপচয় হয় হচ্ছে পিওর রেজিস্টিভের ক্ষেত্রে, ওয়াট অপচয়। আর এটা হচ্ছে এক্সেল, আর এটা হচ্ছে জেড।
তখন আপনি খেয়াল করে দেখেন এইখানে একটা কোণ তৈরি করে, এটা হচ্ছে থিটা। বেসিক্যালি আমরা যে এই যে জ্যাট পেলাম, এই জ্যাটের এটাই হচ্ছে মান, মানে এই লম্বাটা কতটুকু এটা হচ্ছে মান, আর এই কোণের পরিমাণটা হচ্ছে এই 1.8। আমরা যদি এই ধরনের পাওয়ার ত্রিভুজের যদি এই জ্যাটের মানে এই ইম্পিডেন্সের, সরি এটা পি না বলে আমরা রেজিস্টর বলি তাহলে আর একটু ক্লিয়ার হবে, মানে পাওয়ার অপচয় আর কি, রেজিস্টিভ অপচয়। তাহলে এটা যদি রেজিস্টর, এটা যদি আপনার ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, আর এটা যদি জেড হয়, আর এখানে যদি যে কোণটা অর্থাৎ থিটাটা যেটা তৈরি করবে সেটার পরিমাণটা আপনি যদি জানেন, এইখান থেকেও চাইলে কি করতে পারেন, পাওয়ার ফ্যাক্টরের মানটা বের করা যায়। এই থিটাটাকে সাথে কস গুণ করলে যে কথা, ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণের সাথেও গুণ করলো সেম কথা। এই জন্য জ্যাড এর মান কখনো জানতে পারলে সেই অ্যাঙ্গেলটাকে আপনারা এই কসের সাথে বসিয়ে দিলেই পাওয়ার ফ্যাক্টরের মানটা পাওয়া যায়। এখন দেখেন, অনেকে বলতে পারেন যে তাহলে আপনি সেম জিনিসটা ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণ থেকে বের করে দেখান। আমরা করে দেখাচ্ছি। দেখুন, আপনার এখানে ভোল্টেজ কত? 200। আচ্ছা, টাইম আউট না? এখানে আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখেন, আপনার ভোল্টেজের মান কত ছিল? 200 ∠0°। তাহলে আমরা এটাকে লিখলাম, এটা হচ্ছে ভোল্টেজ 0°-তে, হ্যাঁ, এটা হচ্ছে 0°-তে লিখলাম। আচ্ছা, কারেন্টের মান কত? কারেন্টের মান হলো 1.33 ∠−1.8। তাহলে এটাকে কই লিখতে হবে? ধরেন এটা হচ্ছে কারেন্ট, যদি এটা অনেক ছোট, এত বড় ডিগ্রি না, কিন্তু আমরা লিখলাম 1.8 ডিগ্রি। তাহলে দেখেন তো, এই ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণটা কত? এই 1.8 ডিগ্রি না? আলটিমেটলি এই 1.8 ডিগ্রি যা, এই যে ইম্পিডেন্সের যে ডিগ্রি সেম ডিগ্রি হবে। এই জন্য যে কস 1.8 ডিগ্রি এটা দিলে এই মানটাই বের হবে। আলটিমেটলি ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণটাও দেখেন সেই 1.8 ডিগ্রিতেই আছে। তো এই হচ্ছে মূল বিষয়, আর কিছু না, হ্যাঁ। এখন আমরা যদি আরো একটা অঙ্ক দেখি, ফর দ্য ফলোইং ফিগার ফাইন্ড দ্য ইম্পিডেন্স, টোটাল কারেন্ট, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ইচ এলিমেন্ট, ভেক্টর ডায়াগ্রাম, পাওয়ার অ্যাবজর্ব বাই রেজিস্টর, পাওয়ার ফ্যাক্টর, অ্যাডমিটেন্স। মানে একটা অঙ্ক দিয়ে সবকিছু বের করা আর কি। তাহলে আমরা কি কি কিভাবে বের করে আমরা জেনে যাব। তো স্টেসি একটা সার্কিট, এখানে রেজিস্টর আর একটা ইন্ডাক্টর দেওয়া আছে। তো এইখান থেকে আমরা দেখবো যে ইম্পিডেন্স কিভাবে বের করে। আমরা অলরেডি জেনে গিয়েছি, ইম্পিডেন্স জেড ইজ ইকুয়াল টু আর প্লাস জি এক্সেল, মানে আর দরকার এক্সেল দরকার। এখন ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এক্সেল এটা বের করে রাখলাম, রেজিস্টরের সাথে রিঅ্যাকট্যান্সকে আমরা বসিয়ে দিলাম, আর কিছু নেই। তাহলে আমাদের ইম্পিডেন্সের একটা ভ্যালু, পোলার ফর্মে রেক্টেঙ্গুলারকে পোলারে কনভার্ট করলে একটা ভ্যালু আমরা পেয়ে যাব। তাহলে বি নাম্বার প্রশ্ন কি? টোটাল ইম্পিডেন্স তো পেয়ে গেছি, টোটাল কারেন্ট কিভাবে বের করে? আই টোটাল সমান সমান বি বাই জেড। বি 220 ভোল্ট, অ্যাঙ্গেল অফ কিছু নাই, তার মানে 0°, ডিভাইড বাই জেড এর মানটা আমরা বসিয়ে দিলাম, আই টোটালের মানটাও পেয়ে গেলাম। এখন বি আর মানে রেজিস্টরে ভোল্টেজ ড্রপ কত, ইন্ডাক্টরের কত। তাহলে রেজিস্টরের ভোল্টেজ ড্রপ বি আর সমান সমান আই টোটাল, যেহেতু এটা একটা সিরিজ সার্কিট, যে টোটাল কারেন্ট যেটা যাচ্ছে সেই কারেন্টটা ইন্টু রেজিস্ট্যান্স। তাহলে আমরা দিয়ে দিলাম, টোটাল কারেন্ট আমরা জানি, রেজিস্ট্যান্সও জানি। তাহলে এই ভোল্টেজ ড্রপের মানটা পেয়ে গেলাম। কার জন্য? বিআর এর জন্য। মোস্ট ইম্পর্টেন্ট টার্মস, বারবার খেয়াল করবেন, যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তাদের জন্য, যে বিএল যখন ভোল্টেজ অফ ইন্ডাক্টর বের করতে যাবেন, তখন তো সেম কারেন্টটাই যাচ্ছে, মানে আই টোটাল কারেন্টটাই যাচ্ছে ইনটু এক্সেল। ভালো কথা। তাহলে আই টোটাল কারেন্টটাকে আপনি বসালেন, এক্সেল বসানোর সময় আপনি এক্সেল এর মান তো বের করেছেন 3.1416, আপনি পেয়েছেন গুনটুন করে, কিন্তু এটার অ্যাঙ্গেল কত? এই অ্যাঙ্গেলটা এখানে বসাতে হবে 90°। ঠিক আছে, এক্সেল এর ক্ষেত্রে অ্যাঙ্গেলটা হচ্ছে কত ডিগ্রি? 90°। আমরা তো জানি, তাই না? ইন্ডাক্টরের ক্ষেত্রে 90°, লিডিং ল্যাগিং কি কি আমরা দেখেছি শুরুতে। ঠিক আছে, কিভাবে থাকে ভোল্টেজ এবং কারেন্টের যে মধ্যবর্তী কোণটা 90°-তে থাকে। তো এই জন্য আমরা এক্সেল এর ক্ষেত্রে মনে রাখবো, এখন থেকে যে মানটা থাকবে এই মানের সাথে কোণ বসাতে গেলে বসাবো কত? 90°। এক্সেল এর ক্ষেত্রে এইভাবে আমরা বিএল এর মানটা এখানে কি করব?
বের করে ফেলতে পারবো। এই দুটোকে যদি আমরা গুণ করি, পোলার ফর্মে রেখেই কমপ্লেক্স ফর্মে নিয়ে যাব ক্যালকুলেটরে, সেখান থেকে এই মানটা বের হয়ে আসবে। হুম। তারপর আর কি বের করতে করতে বলা হয়েছে? ভেক্টর ডায়াগ্রাম। এখন আসেন ভেক্টর ডায়াগ্রাম নির্ণয় করি। তাহলে আমাদের আমরা জানি কি, বিএল বিআর আমরা জানি, বি জানি আমরা, ঠিক আছে। তাহলে আমাদের খেয়াল করতে হবে যে বিএল আমরা কত পেয়েছি। বিএল পেয়েছি হচ্ছে 34.12 অ্যাঙ্গেল অফ 81.07 ডিগ্রি। তাহলে প্লাস জিরো, এই 81 ডিগ্রি। তাহলে এই 0 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে এইভাবে সোজা আমরা 81 ডিগ্রি অ্যাঙ্গেলে 34, এই জিনিসটা উচ্চতা কত হবে? 34। মনে মনে একটুকে আমরা 34 ধরবো। মানে আমরা যদি এটাকে এঁকে দেখাই, জিনিসটা দেখতে এই ধরনের হবে যে এটা 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে 90 থেকে একটু কম আর কি। তাহলে আমরা ধরলাম যে এই পরিমাণ জিনিসটাই হচ্ছে কি 81 ডিগ্রি। এটা হচ্ছে 81 ডিগ্রি। ওকে, এই 81.07 ডিগ্রি। আর এটার যে উচ্চতা, যেটুক লম্বা নিয়েছি, সেটা হচ্ছে কত? 34.12। তাহলে এটুক উচ্চতাকে আমরা প্রায় 35-এর মতো হিসাব করলাম। ওকে, এখন আসেন বি আর এর মান কত? 217.2 -8.93 ডিগ্রি। তাহলে -8.93 মানে বেশি দূরে না কিন্তু, খুব একদম এটার খুব কাছাকাছি দিয়ে যাবে। হ্যাঁ, এই জিনিসটা অনেকটা এরকম করে চলে যাবে। এখন আপনারা বলবেন যে এটা এত লম্বা নিয়েছি কেন আমরা? এটা এত লম্বা নিয়েছি কেন? এটা লম্বা নিয়েছি এই জন্য যে, কারণ হচ্ছে এই বিয়ার এর মানটা 217, এটা হচ্ছে 34। তাহলে এটুক 34, এটুক 34, এটুক 34, কয়টা 34 জোড়া দিলে 217 হয়? আরো লম্বা হওয়ার কথা বাস্তবে, তাই না? তারপর আমরা আঁকার জন্য নিয়েছি আর কি। এখন আমাদেরকে এই দুইটা জিনিসকে, এইটার ডিগ্রি কত? এটার ডিগ্রি হচ্ছে 8.93, মাইনাস মানে নিচের দিকে 8.93 ডিগ্রি, ঠিক আছে। এটার নাম হচ্ছে বিআর, এটার নাম হচ্ছে বিএল। এই দুইটা ভেক্টরকে আমরা ভেক্টরিক্যাল সাম কিভাবে করতে পারি? এটা যেমন ঠিক এটার মাথায় তেমন একটা জিনিস আমরা এঁকে দিব, এবং সেম উচ্চতার, ডট ডট দিয়ে। তাহলে এটা যা, এটাও তা হলো। আবার এটা যা, এটার মাথা থেকে ওই মাথা পর্যন্ত আমরা সেম জিনিসটা এঁকে দিব, ডট ডট দিয়ে। তাহলে এই দুইটা ভেক্টর গিয়ে যেখানে মিলিত হবে, এই মূল বিন্দু থেকে সরাসরি সেখানে একটা আমরা ভেক্টর আঁকবো। তাহলে সেই ভেক্টরটাই হচ্ছে যে কি, এই দুইটা ভেক্টরের যোগফল। তার মানে এই যে মধ্যখানের যে ভেক্টর, যেটা আমরা যোগফল আকারে আঁকলাম, এই জিনিসটার নাম হচ্ছে ভি, মানে টোটাল ভোল্টেজ। তাহলে আমরা টোটাল ভোল্টেজ সমান রেজিস্টরের ড্রপ যোগ ইন্ডাক্টরের ড্রপ, এই দুটো ড্রপকে যোগ করলে, কিভাবে যোগ করব? অঙ্কের যোগ, বীজগণিতের যোগ না, ভেক্টরের যোগ যদি করি, তাহলে টোটাল ভোল্টেজের সমান হবে। এটাই হচ্ছে এটার সারমর্ম। আপনারা যোগ করে দেখবেন। দেখেন, আপনারা যদি এটা এইভাবে করেন, হ্যাঁ, 217.2 অ্যাঙ্গেল অফ -8.93 ডিগ্রি, এটাকে যোগ করবেন কত দিয়ে? 34.12 অ্যাঙ্গেল অফ 81.07 ডিগ্রি। দেখবেন এই দুইটার ভেক্টোরিক্যাল সাম, মানে আপনি যদি যোগ করেন, দেখবেন এই দুইটার ভেক্টোরিক্যাল সাম হবে এই 0 ডিগ্রির এই ভোল্টেজটা কত ছিল? 220 না? ভোল্টেজের মান কত ছিল? ভোল্টেজের মান ছিল হচ্ছে 220 অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি। দেখবেন আপনারা এটার মান বের হবে 220 অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি। দেখুন এটা 0 ডিগ্রি লাইনে চলে গেছে। এবং এটা দেখেন এই বিআর এর থেকেও কিন্তু লম্বা, এই বিআর যতটুকু, তার থেকেও কিন্তু কিছুটা লম্বা। তার মানে বিআরটা যদি 217 হয়, তাহলে এটা 220 হবে। এই জন্য এটার মান হচ্ছে 220 ভোল্ট, আর 0 ডিগ্রি লাইনে থাকবে। তো আপনারা এই দুটাকে যোগ করলে দেখবেন এই মানটাই পাওয়া গেছে। অবশ্যই ক্যালকুলেটরের কমপ্লেক্স ফর্মে যোগ করতে হবে। তো এই জিনিসটাকে ভেক্টরের সাহায্যে দেখানো, যদিও এটা এজ ইট ইজ না, এটা মিলানোর জন্য, মানে 8.93 এটাকে বড় করে দেখিয়েছে যে মিলানোর জন্য। বাস্তবে তো এত ডিগ্রি হয় না।
তো এটা বুঝতে পারলেই পরীক্ষায় যদি এভাবেও এঁকে দেন হয়ে যাবে, স্যারে বুঝে নিবে যে না এটা আপনি বুঝেই এঁকেছেন। তো মূল থিওরিটা হচ্ছে এটা। এখন হচ্ছে কি পাওয়ার অ্যাবজর্ব বাই দ্য রেজিস্টর। তাহলে রেজিস্টর কর্তৃক পাওয়ার অ্যাবজর্ব, যেহেতু এটা একটা সিরিজ সার্কিট, আই মডুলাস স্কোয়ার ইন্টু আর। তাহলে আই এর মান তো আপনারা জানেন, শুধু মডুলাস মানটা মানে অ্যাঙ্গেলের দরকার নেই, শুধু মানটা নিব, তার স্কোয়ার ইন্টু রেজিস্ট্যান্সের মান দিলেই পাওয়ার অ্যাবজর্ব কত রেজিস্টরের বের হয়ে যাবে। পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টর আমরা জানি cos থিটা। জেটের মান যেহেতু জানি, জেটের অ্যাঙ্গেলটা বসালেও হবে, কিংবা ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণটা বসালেও হবে। আপনারা জানেন যে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণটাও সেম 8.93 ডিগ্রি। তো সেটা বসালেই পাওয়ার ফ্যাক্টরের মানটা পাওয়া যাবে। এখন আসেন অ্যাডমিটেন্স। অ্যাডমিটেন্স এই জিনিসটা নতুন লাগতে পারে, এই জিনিসটা কি? মূলত হচ্ছে ইম্পিডেন্সকে আমরা কি বলি? বাধা। এখন আমরা যদি বলি বাধা, তাহলে তার উল্টা মানে কোনো কিছুকে আমরা যদি বলি যে এটা হচ্ছে সহজ, এটা হচ্ছে কঠিন, বিপরীত শব্দ আর কি। আর একটা হচ্ছে যে ভালো, আর একটা হচ্ছে খারাপ। তো যে কোনো কিছুর মানে পজিটিভ আর নেগেটিভ দুটো ওয়ার্ড থাকে, মানে এটাকে কি বলে, বিপরীতার্থক শব্দ আর কি। তো তেমনি ভাবে যে বাধা, এটার বিপরীত শব্দ কি হবে? সহজ ভাবে চলার রাস্তা, মানে রাস্তা দিয়ে সহজ ভাবে চলতে পারে এমন জিনিস আর কি, তাই না? তাহলে বাধাকে যদি আমরা ইম্পিডেন্স আকারে ডাকি, তাহলে তার উল্টা, তার উল্টা কি, মানে সহজ ভাবে চলার যে জিনিসটা, সেটার নাম কি হবে? সেটার নাম হচ্ছে অ্যাডমিটেন্স। অ্যাডমিটেন্স, ঠিক আছে? তাহলে অ্যাডমিটেন্স মানে কত সহজে কারেন্টটা চলতে পারে, সেই জিনিসটাকে বলবো আমরা অ্যাডমিটেন্স। তাহলে আমরা এই টার্মসটা দেখলাম। তাহলে ইম্পিডেন্সের উল্টা কিভাবে উল্টায়? 1/, এইভাবে করে দিলেই উল্টিয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি জেড সমান সমান 1/y, অথবা ওয়াই সমান সমান 1/z। তার মানে আমরা নিচে যদি দেখি ইম্পিডেন্সকে কিভাবে পাওয়া যায়, সরি অ্যাডমিটেন্সকে কিভাবে পাওয়া যায়, ইম্পিডেন্সকে উল্টিয়ে দিলে পাওয়া যায়, কিংবা ইম্পিডেন্সকে অ্যাডমিটেন্স থেকে কিভাবে বের করে, অ্যাডমিটেন্সকে উল্টাই দিলে ইম্পিডেন্স হয়ে যায়। এই হচ্ছে যে বিষয়, মানে ইম্পিডেন্সের উল্টাটাই হচ্ছে যে কি, এই যে ইম্পিডেন্সের উল্টাটাই হচ্ছে অ্যাডমিটেন্স। এটা মনে রাখলেই হবে। এখন এই অ্যাডমিটেন্সের সূত্র আছে জি প্লাস জেবি, জি মাইনাস জেবি, এই ধরনের সূত্রগুলো আমরা সামনে দেখব। ওয়াই ইজ ইকুয়াল টু জি প্লাস জেবি। এখানে জি হচ্ছে যে কন্ডাক্টেন্স, আর জেবি হচ্ছে সাসেপ্টেন্স। ঠিক আছে, জি প্লাস জেবি। এখন এই যে জেবি, যেহেতু আমরা চিনি বিটা কি, আমরা নর্মালি যদি একটু চিন্তা করি, জেড সমান সমান আর প্লাস জে এক্সেল। তাহলে আর এর উল্টাটা হচ্ছে জি, এক্সেল এর উল্টাটা হচ্ছে বি। তাহলে ইন্ডাকটিভ রিয়েক্টেন্সের উল্টাকে বলবো আমরা সাসেপ্টেন্স, আর রেজিস্ট্যান্সের উল্টাকে বলবো কন্ডাক্টেন্স। তাহলে এটার নাম জি মানে হচ্ছে কন্ডাক্টেন্স, বি মানে হচ্ছে সাসেপ্টেন্স। আর ওয়াই কে, ওয়াই তো হচ্ছে জেড এর উল্টা, তাহলে এটার উল্টা হচ্ছে এটা, আর এর উল্টা হচ্ছে এটা, এক্সেল এর উল্টা হচ্ছে এটা। এই জন্য আমরা সামনের থেকে এই অ্যাডমিটেন্স যদি কখনো বের করতে বলে, তাহলে ইম্পিডেন্সকে উল্টিয়ে দিলেই অ্যাডমিটেন্স হয়ে যাবে। যেহেতু আমরা এই অঙ্কে ইম্পিডেন্স বের করে ফেলেছি কিছুক্ষণ আগে, 1/, ওই ইম্পিডেন্সের ভ্যালু দিলেই এই অ্যাডমিটেন্সের মানটা চলে আসবে। মনে রাখতে হবে ইম্পিডেন্স এর মান, এর একক কি? ওহমস, মানে বাধার একক হবে ওহমস। কিন্তু অ্যাডমিটেন্সের একক হচ্ছে সিমেন্স। এটা কি হবে? এস, সিমেন্স, ঠিক আছে, এস। সিমেন্স কি? ইম্পিডেন্সের, অ্যাডমিটেন্স যেহেতু ইম্পিডেন্সের উল্টা, তাহলে সিমেন্স এককটা হচ্ছে ওহমস এর উল্টা। ওহমস এর উল্টাকে অনেক সময় মোহ বলে, ঠিক আছে? আমরা যদি ওহমস, এটা যদি ওহমস এইভাবে লিখি, আর মোহকে এইভাবেও লিখে, আপনারা চাইলে অনেক সময় এই মোহ আকারেও লিখতে পারেন, অথবা এম এইচ ও, মোহ মানে ও এইচ এম, ওহম থেকে
উল্টা করে লিখলে MHO মোহ হয়। তাহলে এই মোহ এইভাবে লেখা হয়, অথবা এইভাবেও লেখা হয়, অথবা সিমেন্স এককেও লেখা হয়। তো এই জন্য এটা দেখলে মনে রাখতে হবে সিমেন্স মানে হচ্ছে যে কি আপনার ইম্পিডেন্সের উল্টা, বা কি পরিমাণ ভালো করে কারেন্ট প্রবাহিত হতে পারে সেই জিনিসটার একক। তো RL সার্কিট শেষ। এখন আসেন RC সার্কিট। যদি RC সার্কিট থাকে, মানে রেজিস্টর এবং ক্যাপাসিটর থাকবে। For the following figure, find impedance, total current, voltage drop across each element, vector diagram, power absorbed, power factor, admittance। ওই আগের মতোই, শুধুমাত্র ইম্পিডেন্সের সূত্রটা একটু চেঞ্জ হবে। জেড সমান সমান আর প্লাস যে এক্সএল ছিল, এখন ক্যাপাসিটর যদি থাকে সেক্ষেত্রে আর মাইনাস জে এক্সি হবে। আর মাইনাস জে এক্সি, এই আরটা আর ঠিক থাকলো, এই রেজিস্টরটা এক্সি। এখন ক্যাপাসিটরের খেয়াল করে দেখেন তো, ক্যাপাসিটরের এখানে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স অলরেডি দিয়ে দিয়েছে 4 ওহমস। ক্যাপাসিটরের একক তো কখনো ওহমস হয় না, তাহলে ক্যাপাসিটরের মান কিন্তু দেয়া নাই। ক্যাপাসিটরের মান থেকে ওহমস এককে কনভার্ট করলে, মানে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সে কনভার্ট করলে কত হবে সেটা দিয়ে দেওয়া আছে। এই জন্য সরাসরি আমাদের আরো সুবিধা হলো, বের করা লাগলো না। যদি না থাকতো আমরা বের করতাম এক্সি সমান সমান 1/2π FC দিয়ে বের করতাম। তো আর মাইনাস জে এক্সি, ইম্পিডেন্সের সূত্রটা একটু পরিবর্তন আসলো। আর এর মান আমরা জানি 3, জে এক্সির মান বসিয়ে দিলাম, সেখান থেকে আমরা ইম্পিডেন্সের ভ্যালু পেয়ে গেলাম। তাহলে টোটাল কারেন্ট, এই জায়গা দিয়ে টোটাল কারেন্ট কত প্রবাহিত হয় সেটা কিভাবে পাবো? টোটাল বাধা, টোটাল ভোল্টেজ সব আমরা জানি। ভোল্টেজের সাথে কোনো ধরনের ডিগ্রি নাই, এজন্য ভোল্টেজের মানে 0 ডিগ্রি। আর ইম্পিডেন্সের মান নিচে বসিয়ে দিলাম, মাত্র যেটা বের করেছি। তাহলেই আমরা কারেন্টের ভ্যালুটা কত বের করে ফেলতে পারবো। এখন এইখান থেকে কারেন্ট যেহেতু আমরা জানি সিরিজ সার্কিটের, তাহলে ভোল্টেজ ড্রপ কত, রেজিস্টরের কত, ক্যাপাসিটরের কত, আমরা খেয়াল করব। দেখুন যে কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স দিলেই ভোল্টেজ ড্রপ রেজিস্টরেরটা কত বের হয়ে গেল। কিন্তু খেয়াল রাখতে হবে, ক্যাপাসিটরের ভোল্টেজ ড্রপ যদি বের করি, কারেন্ট ঠিক আছে, ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স 4, এটাও ঠিক আছে, অ্যাঙ্গেল বসানোর সময় -90 ডিগ্রি বসাতে হবে। এটা যদি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স হয় +90 ডিগ্রি বসাবো, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স হলে -90 ডিগ্রি বসাবো। এই হচ্ছে যে থিওরি, আর কিছু নেই। আমরা বসিয়ে এখান থেকে ভোল্টেজ ড্রপ মানে ভি অফ এক্সির মানটা কত নির্ণয় করে ফেলতে পারবো। এখন ভেক্টর ডায়াগ্রামটা কিভাবে নির্ণয় করব? ওই যে কিছুক্ষণ আগে যেটা দেখিয়েছি, যে ভিআর কত আর ভি অফ এক্স ই কত। তাহলে এই দুটার ভিআর এর দেখুন 53 ডিগ্রি, তাহলে 53 ডিগ্রি প্লাসে ভিআর কে লিখবো 60-এর পরিমাণ, 60 এর ধরে নিব। আর ভি অফ এক্স ই, এটা যদিও আহ, মানে অ্যাজ ইট ইজ হয় নাই আর কি, মানে অ্যাজ ইট ইজ করে করা হয় না কত, মানে স্কেল আপ আমরা যদি করি, আনুমানিক ধরে নিতে হবে আপনাকে। মনে করেন এটা হচ্ছে যে 60 যদি হয়, তাহলে 80 আর একটু বড়, মানে আর একটু লম্বা হয়েছে, একটু করে অনুমান করে আঁকতে হবে আপনাকে। তাহলে এটা আমরা হচ্ছে ভি অফ এক্স এর মান কত, 80 -36 ডিগ্রি, এই যে 36 ডিগ্রি নিচের দিকে যাচ্ছে। এই দুইটার ভেক্টরিক্যাল সাম হচ্ছে এটা। এটা ছিল কত, ভি। তো ভি এর মান কত ছিল? আপনারা দেখেছেন 220 অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি ছিল, তাই আছে। এবং এটা এটা যদি 80 হয়, এটা আরেকটু লম্বা হবে আর কি, ওই জন্য বললাম এজ ইট ইজ হয়নি। তো এটা আরেকটু লম্বা হবে বাস্তবে। তো এই জন্য এটা 0 ডিগ্রি লাইনে এই মানটা প্রকাশ পাবে। এটাই হচ্ছে ভেক্টর ডায়াগ্রাম। এখন এখানে ক্যালকুলেটরের কিভাবে, কোন মুড ইউজ করে কিভাবে করবে কমপ্লেক্স মুড, এখানে একটু নোট দেয়া আছে। পাওয়ার অ্যাবজর্ব, তো রেজিস্টরের পাওয়ার অ্যাবজর্ব আই, মুড অফ আই স্কোয়ার ইন্টু আর দিলেই রেজিস্টরের পাওয়ার অ্যাবজর্ব অ্যাবজর্ব কত বের হয়ে যাবে। পাওয়ার ফ্যাক্টর কস থিটা, ইম্পিডেন্সের ভ্যালু আমরা জানি, সেখান থেকে 53.13 ডিগ্রি কসের সাথে দিলেই 0.6। এখন এটা কি লিডিং হবে নাকি ল্যাগিং হবে? মনে রাখতে হবে, যদি ক্যাপাসিটিভ সার্কিট হয়, ক্যাপাসিটর সম্বলিত সার্কিট হলে লিডিং হবে, আর যদি ইন্ডাকটিভ সার্কিট হয় ল্যাগিং হবে। ঠিক আছে? তাহলে ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে, ইন্ডাকটিভ ইন্ডাকটিভের ক্ষেত্রে
ল্যাগ, ল্যাগিং। আর ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে হবে লিডিং। ঠিক আছে, মানে কারেন্টটা ভোল্টেজের থেকে এগিয়ে থাকবে। এটাই হচ্ছে যে তত্ত্ব। এরপরে এখানে অ্যাডমিটেন্স কিভাবে বের করা হবে? ওয়াই ইজ ইকুয়াল টু 1/z। তো জেড এর মান তো আমরা জানি, তো এখানে বসিয়ে দিলেই বের হয়ে যাবে এত সিমেন্স। এটা মান মানে জাস্ট বসিয়ে দেওয়া হয়েছে আর কি। ফর দ্য সার্কিট শোন ইন ফিগার, আমরা আরএলসি সিরিজ সার্কিট, মানে এখানে আরও থাকবে, এলও থাকবে, সিও থাকবে। ফর দ্য সার্কিট শোন ইন ফিগার, ফাইন্ড ইম্পিডেন্স, টোটাল কারেন্ট, voltage drop across each element, draw the voltage vector, power absorbed by the resistor, power factor। ঠিক আছে, একই জিনিস আগের মতোই। এখানে থাকবে তিনজন। তাহলে এক্সেল এর মানটা আমরা বের করে নিলাম, যেহেতু এল এর মান দেওয়া আছে সেখান থেকে আমাদের এল এর মানের এই মুহূর্তে কাজ নাই, সেখান থেকে এক্সেল বের করে নেওয়া লাগবে। এক্সেল ইজ ইকুয়াল টু 2πfl। 2πfl এর মানটা বসিয়ে দিলাম, এক্সি সমান সমান 1/2πfc। সেখান থেকে এক্সির মানটাও বের করে নিলাম। তো ইম্পিডেন্স, আরএলসি সিরিজ সার্কিটের ক্ষেত্রে ইম্পিডেন্স কিভাবে বের করে? আরএল এর ক্ষেত্রে বের করতাম আর প্লাস জে এক্সএল, আরসির ক্ষেত্রে বের করতাম আর মাইনাস জে অফ এক্সি। এখন আরএলসি মানে আরও আছে, এল এবং সি উভয়ই আছে, সেক্ষেত্রে দুইজন পাশাপাশি বসবে আর কি। আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সি, মানে এক্সির ক্ষেত্রে মাইনাস হয় সেই জন্য তার সামনে মাইনাস, এক্সেল এর ক্ষেত্রে প্লাস হয় এই জন্য তার সামনে প্লাস। তাহলে আমরা একসাথে যদি লিখি কখনো আর এল সি তিনটার ক্ষেত্রে, জ্যাট ইজ ইকুয়াল টু আর প্লাস জি অফ এক্সেল মাইনাস এক্স। তাহলে আর এর মান বসিয়ে দিলাম, জে দিয়ে এক্সেলও আমরা জানি, এক্সিও আমরা বের করে রেখেছি। সেইখান থেকেই আমরা পোলার থেকে রেক্টেঙ্গুলার থেকে পোলারে কনভার্ট করলেই ইম্পিডেন্সের উভয় ফর্মে আমরা ভ্যালুটা পেয়ে যাব। এইভাবে এটা বের হয়ে গেল। তো টোটাল কারেন্ট আই ইজ ইকুয়াল টু বি বাই জেড বসিয়ে দিলাম। তাহলে বি আর সমান কত হবে? রেজিস্টরের ভোল্টেজ ড্রপ, তাহলে আই ইন্টু রেজিস্টর। ঠিক আছে, আই টোটালটা ইন্টু রেজিস্টর। বিএল এর ক্ষেত্রে আই টোটালটা ইন্টু এক্সেল, এক্সেল মানে 90 ডিগ্রি প্লাস, ভিসি হবে আই টোটাল ইন্টু এক্সি, এক্সি মানে 90 ডিগ্রি মাইনাস। ঠিক আছে, আর কিছু নাই, গুণ করে দিলেই তিনটার ভোল্টেজ ড্রপ পাওয়া যাবে। পাওয়ার ফ্যাক্টর কত হবে? জেড এর মান যেহেতু আমরা জানি, পাওয়ার ফ্যাক্টর কস জেড এর অ্যাঙ্গেলটা বসিয়ে দিলে পাওয়ার ফ্যাক্টর বের হয়ে যাবে। এখন আসেন, এটা কি লিডিং নাকি ল্যাগিং, এই বিষয়টা বুঝতে গেলে আপনাকে একটু মাথা খাটাতে হবে। কারেন্টের অ্যাঙ্গেলটা একটু দেখেন, কারেন্টের অ্যাঙ্গেলটা কত? 39। আমরা একটু দেখি, এই টোটাল কারেন্ট, হ্যাঁ এটা হচ্ছে আমার স্কেল, এখান থেকে টোটাল কারেন্ট হচ্ছে 8.4, সরি 8.4, 39 ডিগ্রি, এটা হচ্ছে কারেন্ট। আর টোটাল ভোল্টেজ, মানে এটা হচ্ছে আই টোটালটা, টোটাল ভোল্টেজটা কত? টোটাল ভোল্টেজ বি টোটাল হচ্ছে যে আপনার 0 ডিগ্রি, 220 অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি, এটা হচ্ছে বি টোটাল। তাহলে এখন দেখেন তো, কে উপরের দিকে আছে, কে এগিয়ে আছে? কারেন্টটা না। এই জন্য এইটার ক্ষেত্রে আসলে ল্যাগিং লিডিং যদি করা হয়, এটা হচ্ছে লিডিং। ঠিক আছে, এই কারেন্টের অ্যাঙ্গেলটা প্লাস আসছে, তার মানে ভোল্টেজের থেকেও উপরের দিকে আছে, এই জন্য এটাকে আমরা লিখবো লিডিং। কিসের ক্ষেত্রে? এই আরএলসি সিরিজ সার্কিটটার ক্ষেত্রে। এই টার্মসটা দেখেই আপনাকে ডিসিশন মেক করতে হবে। আর যদি এই কারেন্টের এই অ্যাঙ্গেলটা যদি মাইনাস আসতো, তার মানে এই অ্যাঙ্গেলটা এরকম থাকতো, নিচের দিকে থাকতো, তাহলে ভোল্টেজের থেকে নিচে আছে, মাইনাসের দিকে আছে, এই জন্য হবে ল্যাগিং। ঠিক আছে, তখন হবে ল্যাগিং। এটা উপরের দিকে আছে এই জন্য হবে লিডিং। এইভাবে ল্যাগিং লিডিং সিলেকশনটা এখান থেকে করতে হবে। এখন আমরা ভেক্টর ডায়াগ্রামটা একটু দেখে নিব। কিছুই না, এখানে হচ্ছে যে বি আর থাকবে, মানে আমরা যদি এই তিনটাকে একটু করে ভালো করে একটু দেখি, আমি এটা একটু বোঝানোর চেষ্টা করি।
দেখেন প্রথমে আমার এই স্কেলটাতে কাকে পেয়েছি আমি, বিআর 169.69, 39.54। তাহলে 39.54 ডিগ্রিতে আমরা কত ধরলাম, এটা হচ্ছে 160। আমরা এটা আঁকলাম, এটাই হচ্ছে 170, সরি এটা হচ্ছে 170। আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 39 দশমিক তাহলে এটা হচ্ছে বিআর। এখন বিআর এর সাথে আমরা করব কি, বিএল কে যোগ করব। তিনটা ভেক্টরকে এট এ টাইম যোগ করা যায় না, দুইটাকে যোগ করে ওই যোগফলের সাথে 3 নাম্বারটাকে যোগ করতে হয়। তাহলে বিআর এর সাথে বিএল কে আগে যোগ করব। তাহলে বিএল কত, বিএল এর মান হচ্ছে 39, মানে তার থেকে ছোট, বেটো। আর ডিগ্রি হচ্ছে 129.54 প্লাস 129। আচ্ছা, প্লাস 129টা কোথায় হয়? এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 180 ডিগ্রি হয়, 90 ডিগ্রির সাথে আরো 40 ডিগ্রি যোগ করলে 129 হয়। ঠিক আছে, 90 ডিগ্রির সাথে আরো কত, 40। কিন্তু এটা যত লম্বা, এটা 70, 170, এই জন্য এত। আর এটা কত, মাত্র 40, তাহলে এত লম্বা করা যাবে না। তাহলে মাত্র 40 হলে 170-এর তুলনায় সে অনেক ছোট থাকবে, হ্যাঁ, বেটো থাকবে। কিন্তু এই 0 ডিগ্রি থেকে তার ডিগ্রি অ্যাঙ্গেল হবে কত, 129.54 ডিগ্রিতে, 90, তারপরে আরেকটু। এখন এই দুইটা ভেক্টরকে আগে আমরা যোগ করব, মানে বিআর, এবং এটার নাম হচ্ছে বিআর, আর এটা হচ্ছে বিএল। এই বিআর এবং বিএল কে আমরা কি করব, আগে যোগ করব। তো এই দুইটাকে যোগ করলে এইভাবে করে ভেক্টরিক্যাল সাম করতে হয়। মানে এটার বরাবর এটা একটা ভেক্টর, এটার বরাবর এটা ভেক্টর, আর এই যোগফলটা হচ্ছে এটা। ঠিক আছে, এই যোগফলটা হচ্ছে এটা। তাহলে এটাকে কাকে পেলাম আমি, যাকে পেলাম তার নাম হচ্ছে বিআর প্লাস বিএল। এই জিনিসটা মানে বিআর এর সাথে বিএল কে আমরা যোগ করে ফেললাম। এখন এই যোগফলের সাথে 3 নাম্বার ভেক্টর এই ভিসি কে কি করতে হবে, যোগ করতে হবে। এখন আসেন ভিসির মান কত, এটাও 180, মানে এর থেকে একটু বড়, বিআর এর থেকে একটু বড়। 180 -50.46, তাহলে -50। তাহলে এটা -45 ডিগ্রি হলে -50, কিন্তু এটা থেকেও একটু লম্বা। এই একটু লম্বা দিয়ে দিলাম 180। ঠিক আছে, এখন এই দুইটা ভেক্টর কি করতে হবে, যোগ করতে হবে। এটা একটু সোজা ঠিক করে দিই। এটা এটা হচ্ছে কে তাহলে, এটা হচ্ছে ভিসি। এটা থেকে -50.46 ডিগ্রি দূরে আছে। এখন এই জিনিসটার সাথে বিসি কে যোগ করলেই টোটাল বিটা পাওয়া যাবে। এই জন্য এই দুইটাকে আমরা ভেক্টরিক্যাল সাম করব। এই হচ্ছে টোটাল বি। ঠিক আছে, তাহলে এই বিসি এবং এই বিআর প্লাস বিএল, এই দুজনকে যোগ করলেই টোটাল বি কে পাওয়া যায়। এই জিনিসটাই এখানে দেখানো হয়েছে। যদিও এই যে তেরাস বেড়ে জিনিসটা এরকম তেরাস হবে না, এটা ইকুয়ালে হবে। হ্যাঁ, এটাকে আপনারা এমন ভাবে আঁকবেন যে এই ভেক্টরিক্যাল সাম, এই ভেক্টরিক্যাল সাম যেন একটা কি তৈরি করে, একটা শেপ তৈরি করে, এরকম বাঁকা না। ঠিক আছে, এইভাবে করে এঁকে আপনারা এই জিনিসটি লিখে দিতে পারেন যদি ভেক্টর ডায়াগ্রাম আঁকতে বলে। আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন এই বিষয়টি। এখন আসেন পাওয়ার অ্যাবজর্ব বাই রেজিস্টর। রেজিস্টর কর্তৃক ওই আগের জিনিস, আই স্কোয়ার আর, এত ওয়াট। পাওয়ার ফ্যাক্টর তো আপনারা জানেনই, অঙ্কটা এইভাবেই করে আমরা শেষ করব। আরএলসি সিরিজ সার্কিট পর্যন্ত শেষ। এখন শুরু হলো প্যারালাল। যদি আরএল প্যারালাল সার্কিট, আর এবং এল কে এইভাবে যদি আমরা প্যারালালি পাশাপাশি যদি রাখি, সেই ক্ষেত্রে কি হবে? আমরা প্যারালাল সার্কিটের ক্ষেত্রে সিরিজ সার্কিটের মতো এত সহজেই ইম্পিডেন্সকে আর প্লাস জে অফ এক্সেল দিয়ে যে বের করা, সেটা কিন্তু বের করতে পারবো না। এখানে আমাদেরকে একটু ট্রিকি হতে হবে। প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আমরা যে কিছুক্ষণ আগে শিখেছি অ্যাডমিটেন্স, সেই অ্যাডমিটেন্সকে কাজে লাগাতে হবে। তো আমরা এখানে তাই করেছি। দেখুন যে এই সার্কিটটার আমাকে অ্যাডমিটেন্স বের করতে হবে, ইম্পিডেন্স করতে হবে,
টোটাল কারেন্ট, পাওয়ার অ্যাবজর্ব কত, পাওয়ার ফ্যাক্টর কত, প্রতিটা ব্রাঞ্চের কারেন্ট কত বের করতে হবে। তাহলে এইখানে আমরা ভোল্টেজ দিয়ে দিয়ে দেওয়া হয়েছে প্রশ্নে, যে এই ই বা ভোল্টেজ সমান সমান √2 20 সাইন ওমেগা টি প্লাস 53.13 ডিগ্রি। এটা হচ্ছে ভোল্টেজের মান। আগে তো 220 ছিল, কত মজা ছিল। এখন কিন্তু এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ভি ম্যাক্সিমাম সাইন অফ ওমেগা টি। এই ই মানে হচ্ছে এই ভি, আর এই √2 × 20 মানে হচ্ছে ভি ম্যাক্সিমাম। মানে 20 কে যদি √2 দ্বারা গুণ করা হয়, ঠিক আছে, যে মানটা পাওয়া যাবে সেটাই হচ্ছে বিএম। আর এখানে হচ্ছে সাইন ওমেগা টি প্লাস 53.13 ডিগ্রি। তাহলে ওমেগা টি হচ্ছে এই ওমেগা টি, এটার সাথে যদি কোনো ডিগ্রি থাকে, প্লাস থাকে মাইনাস থাকতে পারে, আমরা দেখছি লিডিং ল্যাগিং এর ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডিগ্রি থাকে, আগে পরে শুরু হয়। তাহলে এটা 53.13 ডিগ্রি প্লাস করা আছে। তাহলে এই সূত্র মতে, আচ্ছা এখানে একটা জিনিস ভুল হয়েছে, √2 × 20, এখান থেকে 20 কে নেওয়া হয়েছে। হুম। এই আবার কি টাইম আউট হয়ে গেছে? আচ্ছা, এখানে 20 √2 সাইন অফ ওমেগা টি এত ডিগ্রি। আচ্ছা এই জায়গায় একটু বলেন তো, আমি আসলে ভুলে গেছি এই জায়গায় কাহিনীটা কি। আমরা তো নর্মালি বি ইজ ইকুয়াল টু বি ম্যাক্সিমামের মানটা দিয়ে অ্যাঙ্গেল দিব। √2 এই জিনিসটা কি? ও, 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 আচ্ছা সরি, আরএমএস ভ্যালু বের করা হয়েছে, এখানে তো কমেন্টসই আছে। তাহলে ভি আরএমএস যে জিনিসটা আমাদেরকে এই যে সমীকরণে দিয়ে দেওয়া আছে, এই সমীকরণ থেকে ম্যাক্সিমাম ভ্যালু থেকে √2 দিয়ে ভাগ করে আরএমএস ভ্যালুকে বের করা হয়েছে। তাহলে ম্যাক্সিমাম ভ্যালুর মান ডিভাইড বাই √2 সমান সমান আরএমএস ভ্যালু। তো ওই আরএমএস ভ্যালুর মানটাই এখানে আমরা কি বসিয়ে দিয়েছি। আর এটার যেহেতু সাথে অ্যাঙ্গেল যদি শুধু ওমেগা টি থাকতো, যদি কিছু না থাকতো, তাহলে 0 ডিগ্রি। আর যেহেতু অ্যাঙ্গেলের সাথে একটা মান আছে, সেই জন্য হচ্ছে এই মানটা বসিয়ে দেওয়া হয়েছে। আসলে এই শীট আমি প্রথম দেখতেছি, হ্যাঁ। তো আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কনফিউজড হওয়ারও কোনো কারণ নেই, কারণ হচ্ছে এই শীট আমি দেখি নাই। এই যে আপনাদেরকে পড়াতে শুরু করে দিয়েছি, এটার পরে আসলে কি লেখা আছে সেটাও আমি জানি না, এর আগে কি লেখা ছিল সেটাও আমি জানি না। জাস্ট আমি শীটটা হাতে পেয়েছি 8টা 10 মিনিটে, 8টা 10 মিনিটে হাতে পেয়েছি, আপলোড দিয়ে ক্লাস করানো শুরু করেছি। এই জন্য কোথায় কি লিখেছে আমি জানি না। ঠিক আছে, কনফিউজ হওয়ার কোনো দরকার নেই, একটু সময় দিতে হবে আর কি। তো বি আর এম এস ইজ ইকুয়াল টু বি ম্যাক্স বাই √2, এইভাবে আসলে এখান থেকে এসেছে। এখন অ্যাডমিটেন্স, আমরা নর্মালি অ্যাডমিটেন্স কি জানি, কিছুক্ষণ আগে আমরা পড়েছি ওয়াই ইজ ইকুয়াল টু জি প্লাস জে অফ বি, কন্ডাক্টেন্স প্লাস সাসেপ্টেন্স। তাহলে এখন আমরা এখানে কন্ডাক্টেন্সের মানটা বসিয়ে দিলাম, এখানে সাসেপ্টেন্সের মানটা বসিয়ে দিলাম। তো এটা যদি আমরা ক্যালকুলেটরে আহ মানে বের করি, তাহলে মানটা পাওয়া যাবে এরকম। ঠিক আছে, তো এটাকে যদি আমরা পোলার ফর্মে কনভার্ট করি তাহলে জিনিসটা হবে এরকম, এটার একক হবে সিমেন্স। এখন অ্যাডমিটেন্স জিনিসটাই বা কি? অ্যাডমিটেন্স বললাম না যে ইম্পিডেন্সের উল্টা। তাহলে ইম্পিডেন্স যদি বের করতে চাই, তাহলে অ্যাডমিটেন্সকে উল্টিয়ে দিলেই ইম্পিডেন্স পাওয়া যাবে। তাহলে আমরা অ্যাডমিটেন্স তো বের করলামই, যদি ইম্পিডেন্স যেহেতু আমাদেরকে বের করতে বলেছে, তাহলে জেড টোটাল সমান সমান 1/y টোটাল। তাহলে 1/y টোটালের মানটা দিলেই আমরা জেড টোটালের মানটা কত বের করে ফেলতে পারবো। টোটাল কারেন্ট কিভাবে বের করবো? I ইজ ইকুয়াল টু বি বাই
জেড টোটাল। এই হচ্ছে ভি, এই হচ্ছে জেড টোটাল। এইভাবে করে আমরা কারেন্টের মানটা কত বের করব। এখন আসেন, এইটার মধ্য দিয়ে এখন কারেন্ট যাচ্ছে, এটা হচ্ছে আই। এই কারেন্টটা যেহেতু এটা প্যারালাল ব্রাঞ্চ, তাহলে কারেন্টটা দুইটা ভাগে ভাগ হবে। একটা হচ্ছে আইআর, আর একটা হচ্ছে কি আইএল। এই দুইটা ভাগে ভাগ হবে। এখন আমরা যদি বলি যে টোটাল পাওয়ার কত অ্যাবজর্ব করতেছে এরা, টোটাল কত পাওয়ার অ্যাবজর্ব করে, তাহলে আপনাদের নর্মালি সেন্সে কি কাজ করবে, যে এই রেজিস্টরের বাধা যোগ এটার বাধা, এই দুই এই সরি রেজিস্টরের পাওয়ার অপচয় যোগ এটার অপচয়, দুটাকে যোগ করলে টোটাল পাওয়ার অপচয় বের হওয়ার কথা। এবং বাস্তবেও তাই, কিন্তু মজার বিষয় হচ্ছে এই ইন্ডাকটিভ লোড পাওয়ার অপচয় করে, কিন্তু অ্যাক্টিভ পাওয়ার অপচয় করে না। ইন্ডাকটিভ লোড অলওয়েজ মনে রাখতে হবে, ইন্ডাকটিভ ক্যাপাসিটি উভয় লোডে হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার অপচয় করে, কিন্তু অ্যাক্টিভ পাওয়ার অপচয় করে না। তার মানে আমরা যে পাওয়ারের একক ওয়াট বলি, এই ওয়াট অপচয় শুধুমাত্র করবে হচ্ছে এই রেজিস্টিভ লোড। ইন্ডাকটিভ লোড কি করবে না, ওয়াট অপচয় করবে না। এই হচ্ছে বিষয়। তো আমরা এই জিনিসটা একটু করে বোঝার চেষ্টা করব। আমরা আগে এখানে দেখি, তাহলে রেজিস্টর কর্তৃক পাওয়ার অ্যাবজর্ব বাই রেজিস্টর। আমরা যদি বলি এই রেজিস্টর কর্তৃক কত পাওয়ার অ্যাবজর্ব করেছে, তাহলে রেজিস্টরের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের স্কোয়ার ইনটু রেজিস্ট্যান্স দিয়ে দিলাম 120 ওয়াট। ঠিক আছে, এটাই হচ্ছে আমার এখন টোটাল পাওয়ার। আপনারা যদি বলেন যে টোটাল পাওয়ার কত, তাহলে টোটাল পাওয়ারও কিন্তু 120 ওয়াট, মানে পাওয়ার ডেলিভার হচ্ছে 120 ওয়াট, কারণ ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এর ওই অংশে কোনো ধরনের পাওয়ার অপচয় হবে না। এখন পাওয়ার ফ্যাক্টরের মান কত, যেহেতু আমরা ইম্পিডেন্সের অ্যাঙ্গেল জানি 53, সেই 53 অ্যাঙ্গেলকে আমরা এখানে বসিয়ে দিব। ঠিক আছে, এটা ইম্পিডেন্সের অ্যাঙ্গেল যে কথা, যদি ইম্পিডেন্স বের করতে না বলে অ্যাডমিটেন্স থাকে, ওই অ্যাডমিটেন্সের অ্যাঙ্গেলটাও বসিয়ে দিলেও আপনারা পারেন, সেম জিনিস। পাওয়ার ফ্যাক্টর এত হবে ল্যাগিং। এখন এই ল্যাগিং নাকি লিডিং এটা কিভাবে বের করলাম। এখন আসেন এই কারেন্টের, আমরা যদি ডায়াগ্রামটা দেখি, কারেন্ট, কারেন্টটা দেখেন 10 অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে এখন আমার কারেন্টের অ্যাঙ্গেল। এখন আসেন আমার ভোল্টেজের অ্যাঙ্গেল কি ছিল। ভোল্টেজের অ্যাঙ্গেলটা আমরা যদি এখানে দেখি 20 ভোল্ট, আরএমএস ভোল্টেজ হচ্ছে 20 ভোল্ট, আর অ্যাঙ্গেল হচ্ছে কত, 53.13। তাহলে +53.13 এই জায়গায় ছিল আমার ভোল্টেজটা। ঠিক আছে, এই +53.13 ডিগ্রি এইভাবে ছিল। তাহলে ভোল্টেজ থেকে কারেন্ট নিচে না, পিছিয়ে আছে, নিচে আছে। এই জন্য ভোল্টেজ থেকে কারেন্ট যেহেতু নিচে আছে, তাহলে কি হবে, লিডিং হবে, তাই না, নাকি? সরি, লিডিং কেন বলছি, আমি বারবার ভুল বলছি, ল্যাগিং হবে। লিডিং তো হচ্ছে যে কারেন্ট যদি উপরে থাকে সেক্ষেত্রে লিডিং হবে, কারেন্ট যদি নিচে থাকে তাহলে কি হবে, ল্যাগিং হবে। এই আমরা ল্যাগিং এইভাবে করে এই জিনিসটা এখানে বসিয়ে দিতে পারছি আর কি। এখন যদি আমরা আই আর মানে রেজিস্টরের ভিতর দিয়ে কত কারেন্ট যায় যদি বের করতে বলে, তাহলে ভোল্টেজ যেহেতু প্যারালালে আছে, তাহলে ভোল্টেজ সমান, তাহলে ভোল্টেজ ডিভাইড বাই রেজিস্ট্যান্স দিলে তার ভিতর দিয়ে কারেন্ট। তারপরে হচ্ছে যে আপনার আইএল, মানে ইন্ডাক্টরের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট কত যদি বের করতে বলে, তাহলে ভোল্টেজ বাই এক্সেল, না কিন্তু জে এক্সেল। আমি বারবার বলছি এক্সেল না, জে এক্সেল। ঠিক আছে, জে এক্সেল দিলেই আমরা এই মানটা পেয়ে যাব। এবং এইখানে এই যে রেজিস্টরের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট আইআর, এটা পেয়েছি মূলত এই লাইনগুলো আগে হলে এটা বের করা সহজ ছিল আর কি। এই যে আইটা মূলত এখান থেকেই পেয়েছি আর কি, 6টা। এখন এটা যদি আরসি প্যারালাল সার্কিট হতো এরকম, আরসি, সেক্ষেত্রে কি হতো। তো সেম জিনিস আমরা এইখানে বসিয়ে দেখব যে G+JB এর সূত্রে 1/1.67 প্লাস জে অফ 1/1.25, তাহলে এটার একটা মান পাওয়া যাবে। এখন অ্যাডমিটেন্সের মান যেহেতু আমরা জেনেছি, যে এইখানে আমরা একটা বিষয় এই শীটে, আচ্ছা আপনারা একটু দেখেন তো, আমি ভুলে গেছি, এইটা G+ হবে নাকি G- হবে আরসি সার্কিটে, আরসি প্যারালাল সার্কিট।
আপনারা একটু দেখেন তো। এটা যদি প্লাস হয় তাহলে ওইটার ক্ষেত্রে কি মাইনাস হবে? ক্যাপাসিটি, আমার আমার যতটুকু জানা, ক্যাপাসিটিভে প্লাস হলে ইন্ডাকটিভে এটা মাইনাস হওয়ার কথা। হুম। তাহলে আর আগের অঙ্কে কি ভুল করলো? আচ্ছা, আমি সাইনটা যাই হোক আমি আর একটু দেখি। হ্যাঁ, দেখে আপনাদেরকে একটু জানাবো। সমস্যা নাই, ক্যালকুলেশন তো ঠিক আছে, ক্যালকুলেশন ঠিক থাকবে। হ্যাঁ, প্লাস মাইনাস জিনিসগুলো জাস্ট ঠিক করে নিয়ে ক্যালকুলেশনের মান বসালে হয়ে যাবে। তো আমার কাছে এটা একটু কনফিউশন আছে, যে এটা ক্যাপাসিটিভের ক্ষেত্রে মনে হচ্ছে ঠিক আছে, কিন্তু ইন্ডাকটিভের ক্ষেত্রে ওইখানে মেবি জি মাইনাস জে বি এরকম হওয়ার কথা আর কি। আমি অনেকদিন আগে আসলে পড়েছি, এই মুহূর্তে মনে নাই। তো যদি মাইনাস হয় আমি গ্রুপে পোস্ট করব, সেটা কারেক্ট করে নিলেই হবে, মানে আগের ওই কি বলে যে ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্সের ক্ষেত্রে আর কি, প্যারালাল। তো যাই হোক, আমরা কন্টিনিউ করি। ওয়াই ইজ ইকুয়াল টু জি প্লাস জে বি আমরা এখানে দিয়ে দিয়েছি। তাহলে ইম্পিডেন্স জেড সমান সমান ওয়ান বাই ওয়াই। তাহলে ওয়াই এর জাস্ট মানটা এখানে বসিয়ে দিলেই এই ভ্যালুটা আমরা পেয়ে যাব। এখন কারেন্ট সমান সমান কি হবে, মানে টোটাল কারেন্টটা। তো এটা, এই যে দেখেন খেয়াল করেন এখানেও সেম, এখানেও একটা সমীকরণ দিয়ে সাইন ওমেগা টি দেওয়া আছে। তো এই সমীকরণ যেটা ইনস্ট্যান্টিনিয়াস ভোল্টেজের বি ম্যাক্সিমাম, তাহলে বি ম্যাক্সিমাম থেকে বি আর এম এস বের করেছি √2 দ্বারা ভাগ করে। এখন আসেন কারেন্ট আই ইজ ইকুয়াল টু, থাকলো কি আমার বি আর এম এস, যেহেতু এটার অ্যাঙ্গেল জিরো, সাইন ওমেগা টির পরে প্লাস অথবা মাইনাস দিয়ে কোনো ধরনের ডিগ্রি লেখা নাই, এই জন্য অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, ডিভাইড বাই জেড বা ইম্পিডেন্সের ভ্যালু, তাহলে কারেন্টের মানটা কত বের হয়ে যাবে। তাহলে পাওয়ার অ্যাবজর্ব, এখন আমরা যদি বলি পাওয়ার অ্যাবজর্ব কত, তাহলে পাওয়ার অ্যাবজর্ব হচ্ছে আই আর স্কোয়ার আর। এই পরিমাণ পাওয়ার অ্যাবজর্ব করছে, কারণ ওয়াট লস শুধুমাত্র কোথায় হবে, রেজিস্টরের মধ্যে হবে। এই জন্য এই আই আর স্কোয়ার আর দিলেই এই মানটা পাওয়া যাবে। পাওয়ার ফ্যাক্টর কত, পাওয়ার ফ্যাক্টর সমান সমান কস থিটা, ওই যে জেড এর অ্যাঙ্গেল আমরা জানি কত, 53.13 ডিগ্রি। তাহলে 53.133, এটা হবে লিডিং। এখন এটা লিডিং কেন? তো এটা লিডিং এই জন্য, আপনারা একটু করে দেখলে বুঝবেন যে এটা লিডিং কেন। যে আমরা যদি দেখি, এই যে দেখেন এটা হচ্ছে ভোল্টেজ, ভোল্টেজের অ্যাঙ্গেল হচ্ছে 10 অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি, এটা হচ্ছে ভোল্টেজ, ঠিক আছে। বি, কারেন্টের মানটা কত, 1 অ্যাঙ্গেল অফ -53 ডিগ্রি, তাহলে এই হচ্ছে কারেন্ট, না সরি, +53, এটা তো এটা কারেন্ট, এটা কারেন্ট +53 ডিগ্রি, কত 10 +53 ডিগ্রি, এই হচ্ছে কারেন্ট। তাহলে ভোল্টেজ এবং কারেন্ট, তাহলে কে উপরে আছে, কারেন্ট উপরে, তার মানে লিডিং হবে। এই জন্যই পাওয়ার ফ্যাক্টরের মানের ক্ষেত্রে এটা হচ্ছে লিডিং আসছে। তাহলে আইআর এর মানটা কিভাবে বের করেছে এখানে, তাহলে ভোল্টেজ যেহেতু আপনার জানা 10 অ্যাঙ্গেল অফ 0, তাহলে 10 কে যদি আপনি এটার এই রেজিস্ট্যান্স দ্বারা যদি ভাগ করেন তাহলে এই শাখার কারেন্টটা পাওয়া যাবে। এভাবেই কিন্তু এই 6 অ্যাম্পিয়ারটাকে বের করা হয়েছে, ঠিক আছে, 6 অ্যাম্পিয়ারটাকে বের করা হয়েছে। এখন পরবর্তী অঙ্কে, এটা হচ্ছে আরএলসি প্যারালাল সার্কিট, এখানে তিনটা জিনিস থাকবে। ফর দ্য গিভেন আরএলসি নেটওয়ার্ক ফাইন্ড অ্যাডমিটেন্স, ইম্পিডেন্স, টোটাল কারেন্ট, ব্রাঞ্চ কারেন্ট, পাওয়ার ডেলিভার, পাওয়ার অ্যাবজর্ব, পাওয়ার ফ্যাক্টর, এটসেট্রা। ঠিক আছে, এগুলো সব বের করতে হবে।
তাহলে এই একটা সমীকরণ দেওয়া আছে। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজের এটা হচ্ছে কি বি ম্যাক্সিমাম এর মান। ম্যাক্সিমাম থেকে আমরা √2 দ্বারা ভাগ করে বি অফ আর এম এস এর মানটা বের করব। অ্যাঙ্গেল অফ কত, 53.13 ডিগ্রি অ্যাঙ্গেল দেয়া আছে প্লাসের, এটা আমরা বসিয়ে দিব ভোল্টেজের ঘরে। তো আমার প্রথম কাজ হচ্ছে কি অ্যাডমিটেন্স বের করা। তো টোটাল অ্যাডমিটেন্স সমান সমান তিনটা অ্যাডমিটেন্সের যোগফল, মানে তিনজনকেই আমরা এখানে আনবো। তাহলে এই প্রথমটার অ্যাডমিটেন্স হচ্ছে জি, এটা শুধু জি, রেজিস্ট্যান্সের এই জায়গায় শুধু জি হবে, মানে এই জায়গায় আর কেউ নাই। তাহলে 3.33 কে 1/3.33 করে দিব। আর বিএল এরটা থাকবে অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি মাইনাসের, ঠিক আছে, মাইনাস অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি। তাহলে মাইনাস অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি না, আচ্ছা এখনই বের হয়ে যাবে, আমার কাছে ক্যালকুলেটর আছে, আমি কিছুক্ষণ আগের কনফিউশনটা এখনই ক্লিয়ার করে দিচ্ছি। 1, এই আপনার এই ইন্ডাকটিভের ক্ষেত্রে হবে মাইনাস, হ্যাঁ, এটা অ্যাডমিটেন্সের সূত্র হবে ওয়াই ইজ ইকুয়াল টু জি মাইনাস জে অফ বি, এটা হচ্ছে ইন্ডাকটিভের ক্ষেত্রে। আর ক্যাপাসিটিভ মানে রেজিস্টর আর ক্যাপাসিটর যদি থাকে, সেই ক্ষেত্রে ক্যাপাসিটিভের ক্ষেত্রে হবে জি প্লাস জে অফ বি। এটা একটু কারেকশন করে নেবেন আপনারা, হ্যাঁ। তো এখন আসেন এই জায়গায় আমরা বিএল অ্যাঙ্গেল অফ -90 ডিগ্রি দিয়ে দিব, আর এটার ক্ষেত্রে বিসি প্লাস 90 ডিগ্রি দিব। এটা হচ্ছে কি, আমরা যদি পোলার ফর্মে লিখি, চাইলে আপনারা রেক্টেঙ্গুলার ফর্মে লিখতে পারেন, তো সেক্ষেত্রে অনেকগুলো হয়ে যায়, তো এই জন্য আমরা শুধুমাত্র কি দিব, এই যে পোলার ফর্মে আমরা এখানে মানটাকে ইউজ করব। তাহলে জি, দুজনের জন্য তো জি কমন, এই জন্য আমরা জি এর ক্ষেত্রে 1/, করে দিলাম। আর এটার ক্ষেত্রে হচ্ছে বিএল, বিএল এর মান তো আমরা জানি, মানে এক্সেল কে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে হবে বিএল। এক্সেল এর মান হচ্ছে 1/43, এটাকে উল্টিয়ে দিলাম, অ্যাঙ্গেল ঠিক থাকবে। বিসি 3.33 আমরা এক্সির মান জানি, সেটাকে উল্টিয়ে দিলে হয়ে যাবে বিসি অ্যাঙ্গেল অফ +90 ডিগ্রি। তো এই মানগুলোকে আমরা যদি একসাথে করি তাহলে ফাইনালি এই ওয়াই অফ টোটালটাকে পাওয়া যাবে। তাহলে ওয়াই অফ টোটালকে যদি উল্টিয়ে দিই কাকে পেয়ে যাব, ইম্পিডেন্সকে পেয়ে যাব। এই ইম্পিডেন্স জেড অফ টোটাল সমান সমান 1/y অফ টোটাল, এখানে আমরা এত ওহমস পেয়ে যাব। তো টোটাল কারেন্টটাকে কিভাবে পাবো, ভোল্টেজ বাই ইম্পিডেন্সকেই কারেন্ট বলতেছি আমরা যেহেতু, তাহলে V/Z টোটাল, তাহলে ভি এর মান কত, 100 অ্যাঙ্গেল অফ -53.13 কিছুক্ষণ আগে আমরা দেখেছি, এটাকে জেড টোটাল দ্বারা ভাগ করলেই কারেন্টের মানটা পাওয়া যাবে। এখন আইআর এর ভিতর দিয়ে কত কারেন্ট যায়, আইএল এর ভিতর দিয়ে কত যায়, আইসির ভিতর দিয়ে যেতে কত যায়, যেহেতু প্যারালাল সার্কিট সবার ক্ষেত্রে ভোল্টেজ সমান, শুধুমাত্র ওই রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স গুলো দিয়ে ভাগ করলেই আমরা এই মানটাকে বের করে ফেলতে পারবো। তবে মনে রাখতে হবে আইএল এর ক্ষেত্রে এক্সেল এর যে মানটা লিখবো তার সাথে +90 ডিগ্রি, এক্সির যে মানটা লিখবো -90 ডিগ্রি বসাবো, মানে আমরা শুধু মান বসাবো না, মডুলাস বসাবো না, সাথে অ্যাঙ্গেল সব বসাতে হবে। তো এইভাবেই আমরা তিনটার ক্ষেত্রে কারেন্ট কত বের করে ফেলতে পারি। তো এখন আমরা যদি বলি টোটাল পাওয়ার ডেলিভার, কি পরিমাণ পাওয়ার ডেলিভারি করেছে, মানে সিস্টেম থেকে বা এই ব্যাটারি বা আমাদের, সরি ব্যাটারি না, আমাদের যে পাওয়ার সোর্স, সেই পাওয়ার সোর্স থেকে কি পরিমাণ পাওয়ার ডেলিভারি করেছে। পাওয়ার ডেলিভারি সমান সমান আমরা জানি ভিআই কস্টিটা, তাহলে ভি এর মান কত, 100, আই এর মান কত, 50, এই যে মাত্র বের করলাম I50 অ্যাঙ্গেল অফ 0। তাহলে কস্টিটা কত, ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণের সাথে কস গুণ, তাহলে কস 53.13 ডিগ্রি, এটাকে গুণ করলে টোটাল সিস্টেম থেকে পাওয়ার ডেলিভারি হয়েছে 3000 ওয়াট। এখন আমরা যদি টোটাল অ্যাবজর্ব পাওয়ার বলি, যে রেজিস্টর একটা পাওয়ার অ্যাবজর্ব করছে, ইন্ডাক্টর একটা করছে, ক্যাপাসিটর একটা একটা করছে, তো প্রত্যেকে অ্যাবজর্ব করে কত পাওয়ার অ্যাবজর্ব করছে, নিশ্চয়ই 3000 ওয়াটেই অ্যাবজর্ব করবে তিনজনে মিলে। এখন খেয়াল করলে বুঝবেন যে পাওয়ার অফ রেজিস্টর, পাওয়ার অ্যাবজর্ব বাই রেজিস্টর সমান সমান ভোল্টেজ ইন্টু আইআর ইন্টু কস্টিটা, পাওয়ার অ্যাবজর্ব বাই ইন্ডাক্টর, তাহলে ভোল্টেজ ইন্টু কারেন্ট ইন্টু কস্টিটা। কার ভোল্টেজ, এক্সেল এর ভোল্টেজ বা
এক্সেল এর আড়াআড়ি ভোল্টেজ, এটা সিস্টেম ভোল্টেজের সমান, যেহেতু এটা প্যারালাল সার্কিট, তাহলে টোটাল ভোল্টেজ যা প্যারালালে, তিনজনের ক্ষেত্রেই ভোল্টেজও তা। শুধুমাত্র পার্থক্য আইআর, আইএল, আইসি, তিনটা তিন রকম হবে। এই যে কিছুক্ষণ আগে আমরা এই মানগুলো বের করে রেখেছি। এখন আসেন আমরা এখানে মানগুলো বসাই। বিআর মানে 100, বি মানে 100, আইআর মানে হচ্ছে 30, এই যে কিছুক্ষণ আগে দেখলাম। কস থিটা, তাহলে কস, এখন আসেন 0 ডিগ্রি। কেন? রেজিস্টরের ক্ষেত্রে আমরা জানি ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, এই জন্য কস 0 ডিগ্রি এখানে বসাতে হবে রেজিস্টিভের ক্ষেত্রে। ইন্ডাকটিভের ক্ষেত্রে 90 ডিগ্রি, ক্যাপাসিটিভের ক্ষেত্রে -90 ডিগ্রি। এইভাবে আমরা কি করব, এই কস থিটার মানটা এখানে বসাবো। বসালে দেখবেন এই টার্মসটা জিরো, এই টার্মসটাও জিরো। তার মানে আলটিমেটলি শুধু এই জিনিসটা, cos 0 ডিগ্রি মানে 1, এই 1 × 30 × 100 দিলে এই 3000টাকে পাওয়া যাবে। তার মানে শুধু রেজিস্টিভ অংশেই পাওয়ার অপচয় হবে, বাকি দুইটা অংশে পাওয়ার অপচয় কি থাকবে? শূন্য থাকবে। ঠিক আছে, বাকি দুইটা অংশে পাওয়ার অপচয় শূন্য থাকবে। কিসের ক্ষেত্রে? অ্যাক্টিভ পাওয়ার, এটা আমরা ওয়াট অপচয় বলি বা অ্যাক্টিভ পাওয়ার বলি। অ্যাক্টিভ পাওয়ার অপচয় বাকি দুইটার ক্ষেত্রে শূন্য, কিন্তু রিঅ্যাক্টিভ পাওয়ার অপচয় শূন্য না। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো আমরা এখানে মানটা বের করে রাখলাম। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে যে পরিমাণ পাওয়ার ডেলিভারি করেছে সিস্টেমে 3000 ওয়াট, সেই পরিমাণ পাওয়ার 3000 ওয়াটকে গ্রহণ করেছে এই রেজিস্টর বা রেজিস্টিভ লোডটাই গ্রহণ করেছে। তো এখন পাওয়ার ফ্যাক্টরের মান কত? পাওয়ার ফ্যাক্টর কস থিটা, cos 53.13, ল্যাগিং। ঠিক আছে, এখন ল্যাগিং না লিডিং একই জিনিস, আর বারবার বলবো না, আপনারা এখান থেকে বের করে নেবেন। ভোল্টেজ কোন দিকে আছে, কারেন্ট কোন দিকে আছে, সেখান থেকে বের করে নিলেই হয়ে যাবে। ফর দ্য গিভেন নেটওয়ার্ক, ফাইন্ড ইম্পিডেন্স, অ্যাডমিটেন্স, টোটাল কারেন্ট, ব্রাঞ্চ কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর ইত্যাদি বের করার জন্য বলা হচ্ছে। একটা ভোল্টেজের সমীকরণ দেওয়া আছে, ই ইজ ইকুয়াল টু 84.853 সাইন 10³ টি প্লাস 90 ডিগ্রি। তাহলে আমরা আগে এটাকে বুঝি। এটা হচ্ছে ইনস্ট্যান্টিনিয়াস ভোল্টেজ ভি ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে বি ম্যাক্সিমাম, এটা সাইন, এই 10³ এটা মানে কি ওমেগা, এই টিটা তো টি, প্লাস 90 ডিগ্রি। এই তো আমাদের সূত্র, তাই না? তাহলে এই বি ম্যাক্সিমাম থেকে আপনাদেরকে করতে হবে কি, √2 দ্বারা ভাগ করে বি আর এম এস এর মানটা কত বের করে রাখতে হবে। তাহলে বি আর এম এস বের করা হয়ে গেল। এখন ওমেগার মান কত? ওমেগার মান হচ্ছে এই যে দেখেন 10³, তাহলে 10³ হচ্ছে ওমেগার মান। আর এই ভোল্টেজ 60-র সাথে অ্যাঙ্গেল আছে, এই যে অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি। এই এই যে এটা হচ্ছে অ্যাঙ্গেল। তাহলে আপনার ভোল্টেজের মানও জানা আছে, ওমেগার মানও জানা আছে। এই সমীকরণটা থেকে আমরা একটু বের করে রাখলাম। তাহলে এক্সি সমান সমান 1/2πfc অথবা 1/ωc, আপনারা যেভাবেই বলেন না কেন, 1/2πfc। এখন আপনারা জানেন যে ওমেগা মানে কি, ওমেগা মানে হচ্ছে 2π, এফ কে ওমেগা বলা হয়। সাধারণত এই এক্সি মানটা বের করতে এটা কাজে লাগবে। তাহলে ওমেগা সমান সমান হচ্ছে 2πf, এই তিনজনকে গুণ করলেই সাধারণত 2π কে যদি এফ দ্বারা গুণ করা হয় ওমেগার ভ্যালু পাওয়া যায়। তো ওমেগার মান তো দেয়া আছে 10³। তাহলে আমরা যদি এই জায়গায় এই ওমেগা না লিখে যদি 2πf তারপর এই সি কে লিখতাম, দেখতে একটু সুন্দর হইতো আর কি। কিন্তু এই 2πf যে কথা, ওমেগাও একই কথা, এই জন্য এক্সি কে 1/2πfc ও বলে, 1/ωc ও বলে, একই কথা। হ্যাঁ, ওমেগা সমান সমান 2πf। তো এই 2πf এর মানটা আছে 10³। সি এর মানটা কত? এই যে দেওয়া আছে কত, 12.5 মাইক্রোফ্যারাড। মাইক্রোফ্যারাডকে ফ্যারাডে করলে 10⁻⁶ বসিয়ে দিব। এইভাবে আমরা এক্স এর মানটা পেয়ে যাব। এক্সেল সমান সমান কি, 2πf এল। তাহলে 2πf মানে ওমেগা, তাহলে আমরা চাইলে ওমেগা এলও বলতে পারি। এই জন্য এই ওমেগার মানটা দেয়া আছে 10³, মানটা বসিয়ে দিব। এই যে 10³, এল এর মানটা দেয়া আছে কত, 20 মিলি হেনরি। এই যে 20 মিলি হেনরিকে হেনরিতে লিখতে হবে, এই জন্য 10⁻³ এভাবে আমরা এই মানটা পেয়ে যাব। এখন আসেন ইম্পিডেন্স, জেড ইজ ইকুয়াল টু, আমরা কি জানি? ভালো করে খেয়াল করব সার্কিটটাতে আগে।
এটা একটা সিরিজ প্যারালাল সার্কিট। দেখেন এই দুইজন সিরিজে, আবার এই সিরিজ এটার সাথে প্যারালালে, আবার এই জিনিসটা 60-এর সাথে, মানে টোটাল জিনিসটা 60-এর সাথে সিরিজে। তাহলে আমরা একটু ভালো করে যদি দেখি যে এক্স এর মানটা কত। এখন এটার মানটা হচ্ছে 80, জে অফ 80। আচ্ছা, এক্সেল এর মানটা কত? 20। তাহলে এটা হচ্ছে জে অফ 20। আমরা এখন বলতে পারি না এই যে 60 আর জে অফ 80, এই ব্রাঞ্চটা, এই যে 60 মাইনাস জে অফ 80, এই ব্রাঞ্চটা প্যারালাল কার সাথে? প্যারালাল জে অফ 20 নামক ব্রাঞ্চটার সাথে। এই যে জে অফ 20 নামক ব্রাঞ্চটার সাথে দেখেন প্যারালাল। প্যারালাল হওয়ার পরে এরা তিনজনে মিলে যে একটা হলো প্যারালাল হয়ে গিয়ে, সেই একটার সাথে 60 যোগ, এই যে সেই থার্ড ব্র্যাকেট একটার সাথে 60 যোগ, সিরিজ প্যারালালের অঙ্ক, সিম্পল। আমরা এখানে এইভাবে জেটের অ্যারেঞ্জমেন্টটা করে এইখান থেকে আমরা সিরিজ প্যারালাল করে এই মানটাকে নির্ণয় করব। সিরিজ প্যারালাল করতে কোনো ভয় নাই। এটা ইন্টু জে অফ 20, এটা ব্র্যাকেটের ভিতরে লিখবেন, ইন্টু জে অফ 20, কমপ্লেক্স ফর্মে লিখবেন ক্যালকুলেটরের, ডিভাইড বাই এটা প্লাস জে অফ 20, দিলেই দেখবেন এই মানটা পাওয়া যাবে। তার সাথে 60 যোগ করে ফাইনাল রেজাল্টটা বের করলে এটা পাওয়া যাবে। এখন ইম্পিডেন্স যেহেতু পেয়ে গেছেন, সেখান থেকে অ্যাডমিটেন্স বের করা সোজা। তাহলে অ্যাডমিটেন্স ওয়াই ইজ ইকুয়াল টু 1/z, 1/z দিলেই অ্যাডমিটেন্সের মানটা পাওয়া যাবে। টোটাল কারেন্ট সমান সমান b/z, আই ইজ ইকুয়াল টু b/z, বি এর মান জানেন, জেড এর মান জানেন। এই যে বললাম বি 60-র সাথে অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি দিতে হবে, এই যে 90 ডিগ্রি, এই হচ্ছে জেড এর মান। আমরা এইভাবে কারেন্টের মানটা কত পেয়ে যাব। এখন I1 I2, এখানে দেখেন আপনারা চিত্রের মধ্যে একটু খেয়াল করলে বুঝবেন। দেখেন এখানে কয়টা ব্রাঞ্চ আছে? দুটো ব্রাঞ্চ। টোটাল কারেন্ট দুইটা ভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে I1, আর একটা ওইদিকে যাচ্ছে যেটা, সেটা হচ্ছে I2। এখন I1 এ কারেন্ট কত, I2 তে কারেন্ট কত, এটা কিভাবে বের করব? তাহলে এখানে আমাদেরকে যে নিচে একটু দেখেন, মোট ভোল্টেজ, এটা হচ্ছে কত, 0.89, এটা হচ্ছে মোট কারেন্ট। আগে কারেন্টের ডিভিশনটা আমরা ফলো করবো, যে মোট কারেন্টটা যেহেতু আমরা জানি, এই যে মোট কারেন্টটা যেহেতু আমরা জানি, তাহলে মোট কারেন্টকে এই ব্রাঞ্চে কত ওই ব্রাঞ্চে কত ভাগ করার সূত্র কি? মোট কারেন্ট ইনটু আমরা যেটা পেতে চাই তার বিপরীত শাখার রেজিস্ট্যান্স, মানে রেজিস্ট্যান্স তো না, মূলত এই ইম্পিডেন্স, ডিভাইড বাই ইম্পিডেন্স দ্বয়ের যোগফল। ওই ইম্পিডেন্স এবং এই ইম্পিডেন্সের যোগফল করলেই আমরা এই I1 ব্রাঞ্চের মানটা কত নির্ণয় করে ফেলতে পারবো। এটাই করা হয়েছে। দেখেন এই যে মোট কারেন্ট ইনটু বিপরীত শাখার ইম্পিডেন্স, ওরা দুইজন সেখানে, ডিভাইড বাই ইম্পিডেন্স দ্বয়ের যোগফল, যা করলাম সেখান থেকে আমরা এই টোটাল I1 ব্রাঞ্চে কত কারেন্ট যাচ্ছে সেটা বের করলাম। এন্ড I2 ব্রাঞ্চেও সেম, মোট কারেন্ট ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স, বিপরীত শাখা মানে ওই শাখায় শুধুমাত্র জে অফ 20 আছে, আর কেউ নাই, ডিভাইড বাই রেজিস্ট্যান্স দ্বয়ের যোগফল বা ইম্পিডেন্স দ্বয়ের যোগফল করলে এই কারেন্টটাও পাওয়া যাবে। চাইলে একটা একটা থেকে ভেক্টরিক্যালি বিয়োগ করলেও পাওয়া যায়। পাওয়ার ফ্যাক্টর, এখন আসেন পাওয়ার ফ্যাক্টর সমান কত? কস থিটা সমান সমান 90 ডিগ্রি মাইনাস 69.8 ডিগ্রি। চাইলে আপনারা এই যে 20.2, মানে ইম্পিডেন্সের যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা এখানে বসিয়ে দিতে পারেন। আর এটা কি করেছে? বেসিক্যালি ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণটা কত বের করেছে। আপনার এটা বের করার যেই কথা, ওটাও বের করা একই কথা। হ্যাঁ, সরি, হ্যাঁ। তা আমরা যদি একটু করে দেখি, দেখেন এটা কিভাবে। তো ভোল্টেজ আমরা জানি, এটা যদি আমাদের কটরেন্ট হয়, তো ভোল্টেজের মানটা কত ছিল? 60 অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি, এই ছিল আমাদের ভোল্টেজ। আর কারেন্টের মানটা কত পেয়েছি দেখেন তো, টোটাল কারেন্টের মানটা 69.8 ডিগ্রি। এটা হচ্ছে কারেন্ট। তাহলে ভোল্টেজ এবং কারেন্টের এই মধ্যবর্তী কোণটা কত? এই প্রথমটা হচ্ছে, আমি ভিন্ন কালারে আঁকি, প্রথমটা হচ্ছে 90 ডিগ্রি,
আর এর দ্বিতীয়টা হচ্ছে 69.8 ডিগ্রি। তাহলে এটা কিভাবে পাওয়া যায়? এই 90 থেকে এই জিনিসটাকে বিয়োগ করলে আমার এই ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণটা পাওয়া যায় না। এই জন্য এই 90 থেকে 69.8টা বিয়োগ করলে এই বাকিটুকু যেটা এবং এই দুইজনের মাঝামাঝি যেটা সেটা পাওয়া যাবে। আর সেই ডিগ্রি অ্যাঙ্গেলটাই হচ্ছে আমার জানার দরকার, এই যে এটা ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণ। ঠিক আছে, সেই কোণটাই হচ্ছে আমরা বলতে পারি 90 ডিগ্রি থেকে যদি এটা 90 90 থেকে যদি এই 69.8 কে যদি আমরা বিয়োগ করি, যেটা পাবো সেটাই হচ্ছে আমার ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণ। আর সেই মানটাই হচ্ছে এই 20.2 ডিগ্রির সমান। এটা থেকে এটা বিয়োগ করলে দেখবেন 20.2 বের হবে। এটা এখন ল্যাগিং নাকি লিডিং? দেখেন তো, কারেন্ট পিছিয়ে আছে না নিচে আছে, এই জন্য এটা হচ্ছে ল্যাগিং। এরই মাধ্যমে আমি আমার অংশটি শেষ করছি। আপনাদের আজকের ক্লাসটুকুতে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। সেক্ষেত্রে আমি জাস্ট 2 মিনিট একটা ছোট্ট বিরতি নিব। 2 মিনিটের মধ্যে আমি ফিরে আসছি। আপনারা আপনাদের হচ্ছে যে প্রশ্ন রেডি করেন আর কি। হ্যাঁ, প্রশ্ন রেডি করেন। সেক্ষেত্রে আমরা হ্যান্ড রাইজ করতে থাকেন যারা প্রশ্ন করবেন। আর আমি জাস্ট 2টা মিনিট বিরতি নিয়ে আসছি। আচ্ছা, তার অ্যাক্টিভ হোক কিংবা রিয়েক্টিভ হোক, এই জন্য ইন্ডাক্টরের অপচয়কে আমরা বলবো, সরি, এই ক্যাপাসিটিভ হোক কিংবা ইন্ডাকটিভ হোক, আপনার এদের অপচয়কে বলবো আমরা রিয়েক্টিভ অপচয়। আর রেজিস্টর বা রেজিস্টিভ লোডের অপচয়কে বলবো অ্যাক্টিভ অপচয়। আমরা যে ওয়াট দেখি, হুম। যে কোনো কিছুতে ওয়াট লেখা থাকে, এই ওয়াটটা মূলত হচ্ছে অ্যাক্টিভ অপচয়। জি ভাই, আই আমাদের স্কোয়ার আর, আই স্কোয়ার আর নেই। জি আই স্কয়ার আর। এখন আমাদের হুম। সিস্টেম থেকে আমরা যখন ওয়াট মিটার লাগাই দেখব, জি মনে করেন একটা আরএল সার্কিট বলতেছি না, যে 10 অ্যাম্পিয়ার টানতেছে। জি জি। এখন ইনপুটে যদি আমরা ওয়াট মিটার লাগাই দেখি 50 ওয়াট মনে করেন খরচ করতেছে। মজার বিষয় হচ্ছে ওই 50 ওয়াট পুরোটাই খরচ করতেছে কিন্তু ওই রেজিস্টরে। রেজিস্টার, জি। তাহলে ইন্ডাক্টরের ওয়াট অপচয় হলো শূন্য। কিন্তু ওয়াট অপচয় শূন্য হলে কি হবে? সে কিন্তু কারেন্টটা নেয়। ওই যে হুম 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 এই আপনার এই কোকা কোলার বোতল, এই কোকা জি কোলার ভাই। গ্লাসে যেরকম সে জায়গা দখল করে, হুম এই হুম ইন্ডাকটিভ লোডটাও কিন্তু কারেন্টটা নেয়। এই জি। জন্যই আমাদের এই যে পাওয়ার ফ্যাক্টর কেন ইমপ্রুভ করে, এই পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ কেন জরুরি? শুধু শুধু লাইনের ভিতর দিয়ে বেশি কারেন্ট যায়। হুম হুম। এই এই রিঅ্যাক্টিভ উপাংশ গুলারে এটা কমানোর জন্য করে। হ্যাঁ, এরাই আমাদের সমস্যা। তাইলে এই রিয়েক্টিভ উপাংশকে যতটুকু পারা যায় কমিয়ে কমিয়ে মানে ওয়ানের ইউনিটির কাছাকাছি আমরা রাখতে পারবো, ততই আমাদের লাভ। ওই রাস্তা দিয়ে কারেন্ট যা আসবে পুরোটাই আমরা
ওয়াট আকারে মানে পাওয়ার আকারে ব্যবহার করতে পারবো। পুরোটা না পারি, কাছাকাছি পারবো। কিছুটা লস হবে, রিয়েক্টিভ কম্পোনেন্ট সে কিছুটা খাক, কিন্তু এত বেশি যদি খেয়ে ফেলে, তাহলে রাস্তা দিয়ে কারেন্ট আসবে ফাউ ফাউ 100 অ্যাম্পিয়ার, আমি ব্যবহার করবো 60, আর বাকি 40 শুধু শুধু টাইনে নিয়ে চলে যাবে। হুম। ভাইয়া, এই ইন্ডাকটিভ আর রিয়াকটিভ যে উপাংশটা আছে, হুম। এই একটার একটারে কি ভ্যানিশ করার ক্ষমতা আছে দুইজনের মধ্যে? হ্যাঁ, ক্যাপাসিটিভকে ইন্ডাকটিভে ব্যানিশ করে। হুম। এমনি এটা এমনি এটা কি, এটা এমনি এমনি এটার ম্যানুয়ালি মানে এমনি এমনি লাগাইলেই হয় এটা সার্কিটের মধ্যে? হয়, এমনি এমনি লাগাই দেয়। এটা আচ্ছা, আমরা যখন ঠিক আছে। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট পড়বো অঙ্ক জি। টিডিতে, হ্যাঁ, তখন হ্যাঁ। আমরা দেখবো কিভাবে সে ইমপ্রুভটা করে আর কি। জি, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। স্যার, স্যার ওইটা এই মানে প্যারালালের ক্ষেত্রে একটু ইম্পিডেন্স দেখি বের করে দেওয়া যাবে স্যার? অঙ্কটা একটু করে দেওয়া যাবে স্যার? প্যারালালের ক্ষেত্রে ইম্পিডেন্স হ্যাঁ জি স্যার। করা যাবে তো, কেন করা যাবে না? স্যার একটু যদি করে দিতেন। প্যারালাল করতে হবে আর কি, সিরিজ প্যারালাল করলে একটু ভেজাল না? না না দুইটাকে স্যার, শুধু প্যারালালের ক্ষেত্রে ইম্পিডেন্স বের করবো আর কি। আরএলসির ক্ষেত্রে না শুধু আরএল এর ক্ষেত্রে? আর এল আরএল শুধু করেন, আর এল। আপনি করেন, আমি মুখে মুখে জি। বলতেছি। আর এর মান মনে করেন 5, জি স্যার। জি। এক্সেল এর মান মনে করেন 4। হয়। জি। তাহলে এক্সেল এর নাম কি এখন? জে অফ এক্সেল। জে এফ এক্সেল। আর মানে হচ্ছে 5 প্যারালাল জে অফ এক্সেল ইজ ইকুয়াল জি টু স্যার। ইম্পিডেন্স জেড। তাহলে জেড জি ইজ স্যার, ইকুয়াল টু ইম্পিডেন্স জেড। আর ইন্টু জে অফ 5, এই জে অফ 4, মানে 5 ইন্টু জে অফ 4 ডিভাইড বাই 5 প্লাস জে অফ 4। এটাই করেন, এটা। জি। করলেই এই ইম্পিডেন্সের মানটা পাওয়া যাবে। মানে যদি আর যদি 5 হয় আর এক্সেলটা যদি 4 হয়, সেটার জন্য বললাম আপনাকে। জি স্যার, কিন্তু বুঝতে এখানে পারছেন? জে জে অফ এক্সেল আছে তো স্যার। জে জে এর কোনো কাজ হবে না স্যার এখানে কোনো? বললাম তো, কমপ্লেক্স মুডে নিয়ে গিয়ে এই 5 ইন্টু জে জি। অফ 4 গুণ করবেন, 5 আচ্ছা। ইন্টু জে 4 হ্যাঁ। ডিভাইড বাই জি। দিছি স্যার। 5 প্লাস জে 4, আচ্ছা আচ্ছা। গুণ করলেই জেড এর মানটা পাওয়া যাবে। এখন যখন জি স্যার। তিনটা ব্রাঞ্চ হয়ে যাবে, তখন কেমনে করবেন? হ্যাঁ। বেজাল না? জি স্যার। এই জন্যই অ্যাডমিটেন্স জি। করে, তারপরে সহজেই যোগটোগ করে অ্যাডমিটেন্স দিয়ে কি করে, ইম্পিডেন্সে কনভার্ট করে। আচ্ছা আচ্ছা। জি স্যার, ঘটনা বুঝছেন থ্যাংক কি ইউ স্যার। বলছি? হ্যাঁ, এখন বুঝতে পারছি স্যার, ক্লিয়ার। ওকে, নোবেল ইসলাম প্রশ্ন করতে পারেন। ভাইয়া, এইমাত্র প্রশ্ন শেষ করছিলাম। হুম। ও আচ্ছা, আপনি শেষ করছেন, স্যার। এই জি, জি। শামিউল, শামিউল ইসলাম প্রশ্ন করতে পারেন। স্যার আমার 6 নম্বর অথবা 7 নম্বর ম্যাথে একটা অ্যাবসর্ব পাওয়ার করলেন যে সবগুলো যোগ করলেন, ওখানে একটু সমস্যা ছিল। মানে সবগুলাই কস্ত্রিয়া করলেন যে। পাওয়ার পাওয়ার সবগুলো হ্যাঁ হ্যাঁ, সব কস্ত্রিয়া করলেন যে। কস থিটা করছে, ওই যে কস একটা 90 ডিগ্রি দিছি আর একটা -90 ডিগ্রি দিছি। ওই অ্যাক্টিভ রিয়েক্টিভ পাওয়ার, পাওয়ারের অ্যাক্টিভ পাওয়ার। ক্ষেত্রে। আমরা তো রিয়েক্টিভ পাওয়ার যোগ করি না রে ভাই, আমরা করছি অ্যাক্টিভ পাওয়ার। তাহলে অ্যাক্টিভ পাওয়ার কত? ইন্ডাকটিভের ক্ষেত্রে অ্যাক্টিভ পাওয়ার কত? 0। শূন্য, হ্যাঁ। এটা কেমনে শূন্য বলছি, আন্দাজি বলছি? বইয়ে লেখা না, ছিল ওটা জন্য তো, শূন্য বলতেছি? না না, ওটা তো প্রমাণিত। এই প্রমাণিত, কিভাবে প্রমাণিত? মূলত কস 90 ডিগ্রি বসালেই আসলে এই শূন্যটা বের হয়, কিংবা কস -90 ডিগ্রি বসালে এই শূন্যটা বের হয়। এখান থেকেই মূল প্রমাণটা ছিল আর কি, এই জন্য ওটা ওখানে বসানো হয়েছে। এটা তো পাইছি স্যার, কিন্তু সূত্রের ক্ষেত্রে যে আবার দেখছিলাম যে ভিআই সাইন থিটা। এখন আমরা তো রিয়েক্টিভ উপাংশ বসাই নেবে ভাই, আমরা রিয়েক্টিভ বিআই সাইন থিটা দিলে এখানে এটার একক কি, ওয়াট থাকবে? আমরা তো না, চাচ্ছি ওটা তো পাওয়ার। ভার হয়ে যাবে। ভার হয়ে যাবে, তাহলে আমরা তো বার বের করতেছি না, ও, জি স্যার, বুঝছি 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 বুঝছি। আমরা তো বের করতেছি ওয়াট। ওয়ার্ডের ঘরের ক্ষেত্রে এরা সবাই শূন্য থাকবে। হ্যাঁ, বুঝছি। Okay. রাহুল দাস প্রশ্ন করতে পারেন।
দাদা নমস্কার। নমস্কার। দাদা আমার যেটা প্রশ্ন করার ছিল ওটা কিছুক্ষণ আগে করেছে, তারপরেও আমি যেটা বলছি, হুম এখানে প্যারালাল সার্কিটের সময় যদি আমাকে ধরেন ভি আর আই এর মান দেওয়া আছে, হুম তখন আমি যখন করতে চাইছিলাম আগে, ওই আমি যখন ইম্পিডেন্স দিয়ে করছিলাম আর কি, আমার অঙ্কটা আমি কোনোভাবে মিলাতে পারছিলাম না, তখন কি আমার বাধ্যগতভাবেই আমাকে অ্যাডমিটেন্স বের করেই করতে হবে? ইম্পিডেন্স দিয়ে আসলে মিলবে, কিন্তু এখানে আপনাকে ওই প্লাস মাইনাসের বিষয়টা হয়তো কোথাও স্কিপ করেছেন বা কোনো একটা ঝামেলা হয়েছে। কিন্তু আপনি যদি আচ্ছা। বিশেষ করে এই ধরনের অঙ্কে প্যারালালের ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে হুম অ্যাডমিটেন্স দিয়ে করা। অ্যাডমিটেন্স দিয়ে করলে হয় কি, যোগ করা তো জিনিসটা সহজ। হুম হুম আর প্যারালাল করতে গেলে দেখা যাচ্ছে উপরে গুণ নিচে যোগ, আবার যদি তিনটা ব্রাঞ্চ হয় তাহলে আরেক ভেজাল, দুইটাকে করে তারপর তার সাথে আবার তৃতীয় নাম্বারটাকে করা, অনেক সমস্যা তৈরি হয়। হুম এই জন্য অ্যাডমিটেন্স দিয়ে হচ্ছে হুম, যে সহজ পদ্ধতি আর কি। আচ্ছা। আর এই ক্ষেত্রে যদি সিরিজ প্যারালাল হলে আমি বের করতে পারবো ইম্পিডেন্স যে। দিয়ে করে দিলেন আর কি তখন। আর যদি হুম, দেখা যায় সিরিজ না, প্যারালালের আরেকটা। মধ্যে তিনটা প্যারালাল ব্রাঞ্চ হুম, রয়ে গেছে বা তিনটা প্যারালাল ব্রাঞ্চ পাশাপাশি হুম, পড়ে গেছে, তখন ওখানে আবার অ্যাডমিটেন্স হুম, ঢুকাই হুম, দিলেন। হ্যাঁ, হ্যাঁ। আর একটা যেটা যদি আমার ইনস্টান্টিনিয়াস ভোল্টেজ এবং ইনস্টান্টিনিয়াস কারেন্ট দেয়া থাকে, হ্যাঁ, ওই ক্ষেত্রে কি আমাকে জিনিসগুলা কি আমাকে আরএমএস আরএমএস এ নিতে ভ্যালু হবে। করে নিতে হবে? আরএমএস এ নিতে হবে। আরএমএস নিতে হবে। হ্যাঁ, যদি আমি যে মানটা বের করি ওইটা যদি আমি ইনস্টান্টিনিয়াস কারেন্টে রেখে দিই তখন? না সেটা হবে না, কারণ হচ্ছে যে আপনার পুরো হিসাব নিকাশ গুলো আরএমএস এ হবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। নমস্কার। নমস্কার। এমনি ইসমাইল প্রশ্ন করতে পারেন। দাদা নমস্কার। নমস্কার। দাদা আমার 7 নম্বর ম্যাথটা একটু সমস্যা ছিল। ওই যে আরএলসি সিরিজ সার্কিটে, প্যারালাল সার্কিটে যদি এক্সেল এর মান থাকে, সেখানে তো কন্ডাক্ট্যান্স মাইনাস জে অফ বি থাকে, সাসেপ্টেন্স থাকে। তাই সেক্ষেত্রে আপনার ওখানে দেখা গেল যে কন্ডাক্ট্যান্সের ক্ষেত্রেও আমরা যোগ করছি, আবার এই এক্সেল এর ক্ষেত্রেও যোগ করছি, আবার এক্সির ক্ষেত্রেও যোগ করছি। ওই তো কথাই দুইটা তো যোগ হয়। ওই কথাই তো এতক্ষণ বলতেছিলাম কিছুক্ষণ আগে, যে এখানে তো ভুল হচ্ছে। এই জিনিসটা আমি দেখে আবার ফাইনাল করে দিব। কারণ হচ্ছে যে আমরা আমি অলরেডি শীটটা মাত্র দেখেছি আর কি, যে আপনাদেরকে পড়ানোর সময়ও দেখি নাই, আগেও দেখি নাই, শুধু পড়াচ্ছি আর দেখে যাচ্ছি আর কি, শীটটা নতুন নতুন দেখে যাচ্ছি। তো যেহেতু শীটে একটু ভুল আছে, তো ওই জায়গার অংশটুকু, ওটা জাস্ট শুধু আমরা কোথায় প্লাস হবে মাইনাস হবে এই জিনিসটা পোস্ট করব। ওই কথাই ক্লাসের সময় বলছিলাম, আপনি মনে হয় শুনেন নাই। ছিলাম দাদা, কিন্তু নেটে একটু সমস্যা ছিল, তো এই জন্য। ওই জন্য খেয়াল ও, করেন নাই। অনেককে জি আমি প্রশ্ন করছিলাম যে এটা ভুল কিনা, এটা প্লাস কিনা মাইনাস কিনা এই বিষয়টা। তো তখন অনেকেই হচ্ছে যে অ্যান্সারও দিছিল আর কি, যে এটা ঠিক এরকম হবে। ঠিক আছে দাদা, ধন্যবাদ দাদা। জি, থ্যাংক ইউ। তাহলে আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।